উম, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। শুভ সন্ধ্যা। আমি প্রতিদিনের মতো আবারও বেশ কিছু কবিতা, আপনাদের প্রিয় কবির কবিতা নিয়ে আজকের লাইভটা শুরু করতে যাচ্ছি। আমি ঠিক বুঝতে পারছি না যে হ্যাঁ, মনে হচ্ছে লাইভটা শুরু হয়েছে। হ্যাঁ, ইতিমধ্যে আমি বেশ কিছুদিনই এই করোনার যে দুঃসময়টা আমাদের যাচ্ছে সেই সময়টাকে ধরে রাখবার জন্য ঠিক না, এই দুঃসময়টাকে একটু ভুলে থাকবার জন্য আমি লাইভে আসছি কবিতা নিয়ে। সারাদিনের কারণে 3-4 ঘন্টা যে প্রস্তুতি নিচ্ছি, সময় কেটে যাচ্ছে, এটা আমার ভালো লাগা। সেই ভালো লাগা থেকেই আমার লাইভে আসা। আশা করি আজকে যাদের কবিতা পড়ব দর্শকদের ভালো লাগবে। আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আজকে একটু অন্য দিন যেমন 6 জনের কবিতা পড়ি, আমি আজকে একটু 2 জন বাড়িয়ে দিয়েছি। আজকে আমি 8 জনের কবিতা পড়ব। আজকে যাদের কবিতা পড়ব আমাদের শ্রদ্ধেয়জন কবি মোহাম্মদ নুরুল হুদা, কবি আরিফুল হক কুমার, কবি ওবায়দ আকাশ, কবি নাহার ফরিদ খান, কবি আয়েশা খাতুন, কবি মঞ্জুর রহমান, কবি নির্মাল্য মুখোপাধ্যায় এবং কবি দেবারতী ভট্টাচার্য। এদের কবিতা আমি পড়ব। আমার মনে হয় যে আপনাদের সবার ভালো লাগবে এদের কবিতা। এর মধ্যেই অনেকে উপস্থিত হয়েছেন। কবি তৌহিদা আজিম, আমি জানি কবি নুরুল হুদার খুব নিকট প্রতিবেশী এবং তাদের বেশ সুন্দর একটা সম্পর্ক আছে। কবি মঞ্জুর রহমানও আসছেন, কবি উজ্জ্বল চৌধুরীও আছেন, গোলাম মোর্শেদ চন্দন ভাই আছেন, খালেদ রাহি আছেন, হাসিবুল হাসান আছেন। এর মধ্যে আমরা দেখতে পেয়েছি, অনেকেই আমি দেখতে পাচ্ছি আছেন। সবাইকে স্বাগত এই লাইভ কবিতা আসরে, কবিতায় ভালোবাসা। কবি চালিয়ে যান আছি আমাদের খুব প্রিয়জন, কাছের মানুষ মনিরুল ইসলাম মনি ভাই, উজ্জ্বল চৌধুরী শুনছি ভাই, অনেক ধন্যবাদ। আমি আবারও বলছি, আজকে যাদের কবিতা পড়বো আমরাও আছি। মঞ্জুর ভাই, হ্যাঁ, কুশল ভৌমিক, ভালোবাসা তোমার প্রতিও মঞ্জুর ভাই। তাহলে আমি আবার জানিয়ে দিচ্ছি, আজকে যাদের কবিতা পড়ব: কবি মোহাম্মদ নুরুল হুদা, কবি আরিফুল হক, কবি ওবায়দ আকাশ, কবি নাহার ফরিদ খান, কবি আয়েশা খাতুন, কবি মঞ্জুর রহমান, কবি নির্মাল্য মুখোপাধ্যায় এবং কবি দেবারতী ভট্টাচার্য। আমি চেষ্টা করব সবার কবিতাগুলো আপনাদেরকে পড়বার জন্য, শুনবার জন্য। আমি চেষ্টা করছি ভালোভাবে পড়বার জন্য, আমার সীমাবদ্ধতার ভেতর থেকেই আমি পড়ব। যদি এর মধ্যে বিদ্যুৎ বিভ্রাট না হয় তাহলে আমি সম্পন্ন করতে পারবো আশা করছি। প্রভাত মুখোপাধ্যায় দাদাও আছেন, ধন্যবাদ দাদা, শ্রদ্ধেয়জন দাদা। তো আজকে আসলে আমি শুরু করি কবি মোহাম্মদ নুরুল হুদাকে দিয়ে। কবি মোহাম্মদ নুরুল হুদা, আপনারা তার সম্পর্কে সবাই জানেন। হ্যাঁ, তুলি রহমান কেমন আছেন? আছি ভাই, ভালো আছি। যতন দেবনাথ দাদা কবি শুনছেন, ভাবি আপনি নিশ্চয়ই ভালো আছেন তুলি ভাবি।
দেখেন, হ্যাঁ আজ আছি। হ্যাঁ প্রভাতদা, ধন্যবাদ। নুরুল হুদার কথা বলছিলাম, যিনি যাকে বলা হয় জাতিসত্তার কবি। আমরা তো আসলে সেই বাঙালি জাতি, যে বাঙালির দর্শন হচ্ছিল খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। এই সত্তাকে কবি নুরুল হুদা আমার মনে হয় ধারণ করেছে। মানুষ, মানব সমাজ এবং মানবিকতা, এই সত্তাকে ধারণ করে, এই মাটিকে ধারণ করে, এই মাতৃভাষা এবং মাকে ধারণ করে কবিকে আমরা যথার্থই বলতে পারি জাতিসত্তার কবি। এবং তার লেখনীর মধ্যে সেই বিষয়টিকেই, সেই সত্তাটাকেই, সেই দর্শনটাকেই তিনি তুলে ধরেছেন, যা আমাদেরকে আপনতায় ভরিয়ে দেন কবি নুরুল হুদা। কবি নুরুল হুদার সম্প্রতির সময়ে যে বিষয়টা, এটা আমি যেটা প্রথমেই শুরু করতে চাচ্ছি, এটি আসলে এই দুঃসময়ে কিছু করণীয়, কবির কিছু দর্শন, কবির কিছু কথা। দেবারতী ভট্টাচার্য দেখছেন, হ্যাঁ, মোহাম্মদ মনিরুজ্জামান লাকি বন্ধু দেখছে, অনভুক্ত শুভকামনা। তো এই করোনার সময়ে, দুঃসময়ে কবিরও কিছু দায়িত্ব থাকে। সেইখানে কবি নুরুল হুদা তার করোনা লিপি, যেটা সচেতনতা বৃদ্ধির জন্যই তার লেখা। শাইন লতিফ আছে, ধন্যবাদ শাইন লতিফ, ভালো থাকেন। ভালো আছি, দুজনে একসাথে দেখছি। হ্যাঁ আব্দুর রহমান, অনেক ধন্যবাদ। আব্দুর রাজ্জাক ভাই, মন্দ লাগছে না। আচ্ছা, আমি কবি নুরুল হুদার করোনা লিপি দিয়েই আমি শুরু করছি আজকের পাঠ, কবিতা পাঠ। করোনা তথা অন্য কোনো ভাইরাস প্রতিষেধকের নাম মনোদৈহিক পরিচ্ছন্নতা। পরিচ্ছন্নতাই পবিত্রতা। আপনার হাত, মুখ, অঙ্গ প্রত্যঙ্গ, পোশাক আশাক, সজ্জা, বাসস্থান, ভিটে বাড়ি থেকে শুরু করে সব কিছু পরিষ্কার রাখতে পারেন কেবল আপনি। আপনার মন পরিচ্ছন্ন রাখার এখতিয়ারও কেবল আপনার। আপনার দেহ মন যদি আক্ষরিক অর্থে পরিষ্কার থাকে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো অপরিচ্ছন্নতা তথা ভাইরাস আপনাকে আক্রমণ করতে পারবে না। অর্থাৎ আপনার যে কোনো রোগ দূষণের প্রতিষেধক আপনারই হাতে। তার নাম আপনার মনোদৈহিক পরিচ্ছন্নতা। অতএব নিজেই নিজেকে সর্বক্ষণ পরিচ্ছন্ন রাখুন, পবিত্র রাখুন। করোনা সহ যে কোনো ভাইরাসের আক্রমণ থেকে নিজেকে নিরাপদ দূরত্বে রাখুন। একজন ইমানদার মুসলমান 5 ওয়াক্ত ওযু করেন, শরীর, পোশাক ও নামাজের স্থান পরিচ্ছন্ন রাখেন, কেননা নামাজ আদায়ের প্রাথমিক শর্ত এই স্থানিক ও মনোদৈহিক পবিত্রতা। আপনি সনাতন ধর্ম বা অন্য যে কোনো ধর্মের অনুসারী হন না কেন, আপনিও স্বধর্মের বিধিবিধান অনুসারে অনুরূপ পরিচ্ছন্নতার অনুশীলন করে থাকেন এবং পবিত্র সত্তার সঙ্গে নিজের মনোদৈহিক পবিত্রতা নিয়ে মিলিত হন। আসলে যে কোনো সদাচারী পুণ্যাত্মার আরাধনা বা উপাসনার ন্যূনতম শর্ত এই পবিত্রতা। আপনি যদি ধর্মাচার বা ধর্মবিশ্বাসের ঊর্ধ্বে কেউ হন, আপনার পরিচয় আপনি মানুষ। আপনার মানব সত্তার মূল নিয়ামক আপনারই মজ্জাগত মানবিকতা ও নান্দনিকতা। এর মূলে রয়েছে মানুষ সহ সব প্রাণীর প্রতি আপনার সদাচার, আপনার সৌন্দর্য, আপনার আত্মমঙ্গল ও সর্বমঙ্গলের নৈয়ামিক দৃষ্টিভঙ্গি। বলা বাহুল্য, এগুলোর অভিন্ন উৎস আপনার মনোদৈহিক পরিচ্ছন্নতা। আপনার দেহ পবিত্র, মন পবিত্র, আর ঘর পবিত্র, তো চরাচর পবিত্র। বা এই বিশ্বব্রহ্মাণ্ড আপনার আমার সকলের পরম মিত্র। এটা হচ্ছিল কবির সচেতনতামূলক একটা কাব্য লিপি, যার নাম করোনা লিপি। আমি হ্যাঁ
হাসনাইন রাফি ভাই, আছি ভাই, ধন্যবাদ ভাই। মাহফুজ রিপন, ভালো লাগছে কবিতা পাঠ, ধন্যবাদ কবি, তোমার জন্য ধন্যবাদ। কুমার ভাই আছেন শুনছি, হ্যাঁ ধন্যবাদ কুমার ভাই। থাকেন সবটুকু শুনে যদি একটু একটু কমেন্টস যদি প্রত্যেক কবিতা বা কবির জন্য একটু একটু করে লিখতে পারেন তাহলে আমার জন্য ভালো হবে, প্রেরণাদায়ক হবে। করোনা ক্রান্তিকাল আমাদের মনে কিছুটা হলো কবিতা বিনোদনে ডুবিয়ে রাখছে। ধন্যবাদ প্রিয় কবি কামরুল ভাই, ধন্যবাদ মনিরুল ইসলাম মনির ভাই, তাপস মজুমদার দাদা দেখছেন। আব্দুর রাজ্জাক ভাই, মন্দ লাগছে না, অনেক ধন্যবাদ ভাই। রফিকুল কাদির আছে, হ্যাঁ। আচ্ছা, আমি কবির কবিতাতে চলে যাই। যে কথা বলছিলাম কবির কবিতাতেই আমি চলে যাই। কবি নুরুল হুদার শরীর পাহাড়ি। অনন্তর এক ঘর গড়ে পরস্পর, দেহ ঘর করে তার মনের ভেতর, মন ঘর করে তার দেহর ভেতর। অনন্তর কেউ আর নয় কারো পর, একজন আকাশেই ছিল বলে জানি, অন্যজন চিরকাল পৃথিবীর প্রাণী। কখন যে দুজনার হলো জানা জানি, আকাশে মাটিতে দুই আদি নির্মাণে। দেহ শুয়ে থাকে সুখে, মন যায় উড়ে, মন শুয়ে থাকে সুখে, দেহ আসে ঘুরে। যখন দুঃখের মুখ হাসে অন্তপুরে, একসঙ্গে স্নানে নামে পবিত্র পুকুরে। নক্ষত্র তাদের দেখে সুদূরে নেবুলা, জিন দেখে পরি দেখে ঈর্ষায় বেহুলা। পাখিরা আকুল ডানা ফেরে নিজ কুলা, রোবটও মানুষ সাজে পরে পর চোলা। দুজনে আলপনা আঁকে সুখোষ্ণ কল্পনা, সংসার সুখের সুখ দুঃখ চিরঞ্জীব, জীবন অল্পনা। শীতল পাটিতে শুয়ে যুগলে জল্পনা, একদিন বৃষ্টি নামে একদিন রোদ। মানুষের মতো শুরু শুধু সদ্বোধ, জীবন সুবোধ হলে মানুষ অবোধ। সুজন স্বজন কেউ দেয় না প্রবোধ, একদিন কেন যেন স্নান শেষে আরে আনমনে ফিরে আসে নিজ আদিবাড়ি। এটা নিয়ে ওটা নিয়ে নেই কাড়াকাড়ি, মন যায় মনোবাসে শরীর পাহাড়ি। এই ছিল শরীর পাহাড়ি কবিতা। কবির আরেকটি কবিতা, আজকের কবির যে কবিতাগুলো এই 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 দর্শনে এবং এই সত্তায় আমি পড়ছি আর কি। মানুষ মুমূর্ষ একা। হুদা ভাইয়ের পোয়েমোপ্যাথি ভালো লাগলো, ধন্যবাদ। পোয়েমোপ্যাথি দেবারতী ভট্টাচার্য দিদি, তাই ভালো আছি ভাই, তবে মায়ের অভাবটা বড় পীড়া। হ্যাঁ মনির ভাই, আমরা শুনেছি, কিন্তু এমন একটা দুঃসময় শুনেছি যে সময় আমরা আপনার এই দুঃসময়টা কালীন সময় আমরা কেউ আপনার পাশে যে দাঁড়াতে পারিনি। এটা আমাদের জন্য খুবই কষ্টের হয়েছিল মনির ভাই। আসলে মায়ের জন্য আমরা দোয়া করি, আপনার মা ভালো থাকুন, যেখানেই থাকুন। মায়ের অভাবটা অবশ্যই আপনার পূরণ হবে না কখনো, তারপরও মায়ের জন্য আমাদের সবার দোয়া এবং শুভকামনা থাকলো। মনিরুল ভাই কেমন আছেন? হ্যাঁ আচ্ছা, ভালো, অবশ্যই বলবো। হ্যাঁ ভাই, সেটাই একটু দেরি হলো বিদ্যুৎ না থাকায়। হ্যাঁ মানিক ভাই, পড়ছি কবি নুরুল হুদার কবিতা, এটা আগেই পড়েছি। হ্যাঁ, অসাধারণ পাঠ্য, চমৎকার আছে, ধন্যবাদ ভাই। এগুলো আপনার ম্যাক্সিমাম পড়া কুমার ভাই। আমি সাম্প্রতিক সময়ে যে লেখাগুলো সেইগুলোই আমি নিয়েছি আর কি। মানুষ মুমূর্ষ একা, কবি মোহাম্মদ নুরুল হুদার কবিতা। মানুষের পক্ষে থাকে প্রায়শ মানুষ, মানুষের বিপক্ষেও কখনো মানুষ। নিজের বিপক্ষে নিজে যায় না কখনো, শতভাগ নিজ পক্ষ নিজেই মানুষ। সুরক্ষা পোশাক পরে মুখেও মুখোশ, মানুষ নিশ্চিত করে নিজের সন্তোষ।
মানুষ মুমূর্ষ একা জানালো করোনা। অনঙ্গে অন্তর রাখো, শ্রীঅঙ্গ ধরো না। ঘুরে ঘুরে ভালোবাসো, ধরো না আকার। ভালোবাসা পূর্ণ ভাষা, নিত্য নিরাকার। ঘুরে ঘুরে বাসো, ধরো না আকার। ভালোবাসা পূর্ণ ভাষা, নিত্য নিরাকার। কবির আরেকটা কবিতা, মানুষ তোমার নাম রেখেছি। হ্যাঁ, রিয়া চক্রবর্তী শুনছি দাদা, ধন্যবাদ দিদি। ভালো থাকুন, সবাই ভালো থাকুন এই দুঃসময়। তিথি আপ্রোচ দেখছে, সেজুতি বড়ুয়া আছি দাদা, হ্যাঁ ধন্যবাদ। কোহিনুর ইসলাম বন্ধু আছি, চালিয়ে যাও, চালাচ্ছি বন্ধু, থাকো। হ্যাঁ, অরবিন্দ চক্রবর্তী আছে, দাদা ভালো থেকো দাদা, তুমি আছো, ভালো লাগছে। দেখছি ভাই চলুক, তিথি আপ্রোচ, আচ্ছা তিথি তুমিও ভালো থাকো। দেখো, মানুষ তোমার নাম রেখেছি, কবি মোহাম্মদ নুরুল হুদা। ধরার যদি কিছু থাকে ধরার মাঝেই ধরো, করার যদি কিছু থাকে করার মাঝেই করো। অধরাতে নাই রে ধরা, অকরা কি করা। প্রাণবায়ু যার উড়াল দিল, নয় কি সেও মরা। এই জীবনে করলে ভালো, এই জীবনেই ফল। নাই যদি পাও অন্য লোকে, হবে কি নিষ্ফল। হাতে হাতে বুকে মুখে চুমুর পরে চুমু, বিমূর্ত এ মহাবিশ্ব, মূর্ত রুমুঝুমু। সুখ শান্তি বিমূর্ত বোধ, মনের ভেতর মন। দেহের মাঝে মন ময়ূরী উঠছে সারাক্ষণ। দেহ নাই তো মন কি আছে, বিমূর্ত প্রাণ খাঁচায়। দেহ প্রাণের যোগ ঠিকানায়, মন পুচ্ছ না যায়। মূর্ত বলো বা বিমূর্ত, ভালোবাসা কাম। জন্মসূত্রে সৃষ্টি সূত্র, প্রাণী যদি নাম। মানুষ তুমি শ্রেষ্ঠ প্রাণী, শ্রেষ্ঠ তোমার বাস। মূর্ত তোমার ভালোবাসা, মূর্ত তোমার চাষ। মুহূর্তেই বাঁচো তুমি, মুহূর্তেই হাসো, মুহূর্তেই মুহূর্তকে মূর্ত ভালোবাসো। তখন তোমার এক জীবনী হঠাৎ অন্তহীন, তখন তুমি এক জীবনে অনন্তে বিলীন। শুদ্ধচারী শুদ্ধ মানুষ, শুদ্ধ প্রেমিক তুমি। মানুষ তোমার নাম রেখেছে জালালউদ্দিন রুমি। বাহ, অসাধারণ একটা কবিতা এটা। ভেতর থেকেই একটা অন্যরকম আন্দোলন সৃষ্টি করে দেয়। কানিস হোসনা আকবরী আমার ছোট বোন, ও আমেরিকার থেকে দেখছে। দেখ কেমন আছিস তোরা, নিশ্চয়ই ভালো আছিস, সাবধানে থাকবি, ভালো থাকবি। হ্যাঁ, সাইফুল হাসান প্রেজেন্ট দোস্ত, থ্যাংক ইউ দোস্ত। নিজের বিপক্ষে মানুষ যায় না। তামিনা শিল্পী হাজির হলাম, শুভেচ্ছা কবি। হ্যাঁ, শুভেচ্ছা আপনাদেরকেও, সবাই ভালো থাকবেন। অসাধারণ আবৃত্তি। আর অপু কবিতা শুনতে চলে এলো, অনেক ধন্যবাদ। দেখুন, হুদা ভাই সেদিনকের মতন কল দিচ্ছেন এখানেই। হুদা ভাইয়ের আরেকটা ছোট্ট একটা, হ্যাঁ নেটে সমস্যা হচ্ছে, এইটা একটু, আচ্ছা ঠিক আছে। তাহলে আমি আবার পড়ি হুদা ভাইয়ের আর একটা কবিতা আমি পড়বো, সেটা হচ্ছে কবিতা নিবাস। আমি সন্ধ্যার সময় হুদা ভাইয়ের কাছে এই কবিতাটা শুনেছি, কবিতা নিবাস। একা আছি একা থাকি, একা একা বাস, একা এক বিশ্বে গড়ি একার নিবাস। সঙ্গ আছে সঙ্গ নেই, করি রঙ্গরোধ, প্রতিরোধ নিজে নিজে নেই প্রতিশোধ। কে তুমি রবীন্দ্র নারী, দোলা দাও মনে, তুমিও কি এলাকাবাসী অন্য তপবনে। শান্তিনিকেতনে আমি দেখিনি ঝলক, জোড়াসাঁকো আঙিনায় দেখেছি পলক। মনে আছে সেই কবে কবি কালিদাস সঙ্গলোকে গিয়েছিল স্যাফল নিবাস। ও কম্পর চোখে চোখে রবীন্দ্র স্বয়ং, করেনি কি বার্ধক্যেও যৌবন বয়ন।
সেভেনিয়া সেনোবিয়া 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 সেনো বিরহে মিলনে মোহ আনো কেন? বিরহ কি দুঃখবাস, মিলন কি খাস? অঙ্গে অঙ্গে খোঁড়াখড়ি তুঙ্গ সহবাস। নিরুত্তর উড়ে যায় উত্তরে দক্ষিণে, কবিতা বাঁচেনি সতী সতী কবু কবি বিনে। কবিও কি বেঁচে থাকে কবিতাকে ছাড়া? কবিতার হৃদয় যদি কবি শির তাড়া। কবি ও কবিতা মিলে এক, কবিতা ও কবিতা মিলে এক অঙ্গদাস। কবি ও কবিতা মিলে এক অঙ্গদাস। সঙ্গরোধে সঙ্গশোধ কবিতা নিবাস। কবির পরবর্তী কবিতা গ্রন্থের নামও হবে কবিতা নিবাস, এটাও উনি জানিয়েছেন। হ্যাঁ, হুদা ভাই, এবার আপনি দেখতে পাচ্ছেন আমি শেষ করেছিলাম, কিন্তু আপনি আসছেন যখন আপনার আরেকটা ছোট্ট কবিতা আমি পড়ি। এতক্ষণ আপনার কবিতাই আমি পড়ছিলাম প্রথম থেকেই, এই এতক্ষণ ধরে পড়ছিলাম, কিন্তু আপনি সেভাবে ঢুকতে পারেননি, মাসুদুল হক আছেন। আমি আপনার ছোট্ট আর একটা কবিতা দিয়ে আমি শেষ করতে চাচ্ছি। পরবর্তীতে হুদা ভাই যদি আপনার সম্ভব হয় এই ভিডিওটা যে শেয়ার করব তখন আপনি দেখতে পাবেন। মানুষের ঘ্রাণ। হওনি এখনো সদাচারী, তোমার চেয়েও অজাচারী, ক্ষমতান্ধ অহংকারী, বীরবিক্রম অধমাধম, আত্মরক্ষায় অসহায়তম, বাঘে ও বরাহে হানাহানি, আছে কি অন্য বন্যপ্রাণী? হায় রে মানুষ, হায় রে নাহুস, হায় রে বেহুশ বুদ্ভুত প্রাণ, কোথায় তোমার পরিত্রাণ? বুকে বুকে নাও বুকের ঘ্রাণ, মানুষের বুকে মানুষের ঘ্রাণ। এই ছিল আমাদের জাতিসত্তার কবি, আমাদের বাংলা ভাষাভাষীর বর্তমান অন্যতম কবি, কবি নুরুল হুদার কবিতা। আমি কবির কবিতা জীবন এবং কবি জীবন দীর্ঘ দীর্ঘ হোক সেই কামনা করি। অবশ্যই হুদা ভাই যোগ দিয়েছেন, স্বাগত অগ্রজ। হ্যাঁ, হুদা ভাই, কুমার ভাই আপনাকে স্বাগত জানিয়েছেন, কবি আরিফুল হক কুমার আপনাকে স্বাগত জানালেন যোগ দেওয়াতে। মাসুদুল হক ভাই আছেন। ভাইয়া মাঝে মাঝে আটকে যাচ্ছে, নেট সমস্যা। হ্যাঁ, নেট সমস্যা হচ্ছে রে, ওই মাঝে মধ্যেই ড্রপ করছে, সেটা আমি বুঝতে পারছি, যে কারণে কবিতার এটাও কনসেন্ট্রেশনটাও আমার নষ্ট হচ্ছে। ফয়সাল মোকাম্মেল ভাই দেখছেন, গোলাম মুর্শিদ চন্দন, মোহাম্মদ নুরুল হুদা, হ্যাঁ ভাই আছেন। ফরিদ আহমেদ দুলাল, শুভকামনা। আমিও দেখি এবং শুনি চুপচাপ, এটা আমার অনেক সৌভাগ্য দুলাল ভাই, আপনি চুপচাপ দেখছেন, অগ্রজরা আমার কবিতা শুনছে, এটা আমার অনেক ভালো লাগা। আবু সাইদ সরকার, শুভকামনা কবি, আপনার হাসি মুখটা বড় প্রিয় কবি, সত্য ভালোবাসা, আপনাদের জন্য অনেক ভালোবাসা। অসাধারণ লাগলো মানুষ তুমি, মঞ্জুর ভাই বলছেন। এক কথায় এত ড্রপ করলে, নেট এত ড্রপ করলে, হ্যাঁ হুদা ভাই আপনাকে শ্রদ্ধা, ধন্যবাদ, আমাকে দেওয়ার কিছু নাই। হ্যাঁ, আচ্ছা, আমি এইবার যার কবিতা নিয়ে আসবো, আমরা যারা মানে কবিতার এই জগতে যাদের হাত ধরে আসা, যাদের প্রেরণায় আমরা কবিতা লিখি এখনো, বা লিখছি, লিখে চলেছি, এই রাজশাহী শহরে 70-এর দশক থেকে 70-এর দশকে থেকে কবিতা সহ সাংস্কৃতিক চর্চায়, সাংস্কৃতিক আন্দোলনে যিনি সবসময় নিবেদিত ছিলেন। আপনারা জানেন আমাদের যে সংগঠনটি কবিকুঞ্জ, সেই কবিকুঞ্জের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার, যিনি একজন শুধু কবি নয়, একজন আবৃত্তি শিল্পীও। আমি তার কবিতা, আমি দেখতে পাচ্ছি উনি লাইভে আছেন, আমি জানি আছেন। তার কবিতা পড়তে আমার ভয় লাগে, তারপরও পড়ছি আমি। অমিত গোস্বামী দা কবি,
আছি কিন্তু হ্যাঁ, খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে আপনি আছেন। আনিসুর রহমান বন্ধু, অনেক ধন্যবাদ আছো। আমি সঞ্জীব হালদার চন্দন আমার ছোটদা, দাদা আছেন, অনেক ভালো লাগছে দাদা আছেন। আমি কবি আরিফুল হক কুমারের কবিতা পড়ি, কয়েকটা কবিতা পড়ব আপনাদের সামনে। যেটা বলছিলাম, কবিকুঞ্জের সাধারণ সম্পাদক, একজন দুর্দান্ত সংগঠক, যার নেতৃত্বে শুধু বাংলাদেশ না, এই উপমহাদেশে যে কয়টি সাহিত্য সম্মেলন হয়, কবিকুঞ্জের জীবনানন্দ কবিতা মেলা তার অন্যতম, এবং এটার নেতৃত্ব মূলত কবি আরিফুল হক কুমারের। আমরা তার সহযোগী মাত্র। হ্যাঁ, খুব ভালো হচ্ছে পাঠ। হুদা ভাইয়ের শেষ কবিতাটি অসাধারণ। হ্যাঁ, দেওয়ারতিতে দেয় সেটাই। কুমার ভাইয়ের জন্য অনেক ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন মানিক বৈরাগী, ধন্যবাদ। অনিন্দ জসিম আছেন। আমি কবিতায় যাই, আসলে আজকে 8 জনের কবিতা পড়বো, যে কারণে একটু সময় আমার কম হবে, কথা একটু কম বলি। কবি আরিফুল হক কুমারের মাটিতে কান পাতা। মাটিতে কান পাতো, ভ্রূণের স্পন্দন শোনো, অগণন প্রাণ কথা বলছে, তাদের আর্দ্র সংলাপ মরমে নাও। দোর্দণ্ড তোমার পদপাত উদ্ধত, তোমার আকাঙ্ক্ষা আর জবনিকার মুখোমুখি। দিশানায় দু চোখের কোণে মৃত্যু বসে আছে শিথান জুড়ে। উঠানের মাঙ্গলিক আলপনা একদিন মুছে দিয়েছ, মানুষের হাতে হাতে মননে মেধায় ছড়িয়ে দিয়েছ মুনাফার লোলুপ ফুলকি। তাই আজ মরণের অন্ধকার বধিরতা খেয়ে ফেলেছে মানব বোধ। মাটিতে কান পাত, শোনো মাটির গভীরে সেই বড়া ভয় ধ্বনি, কোটি মরন্তর পেরিয়ে আজও জেগে আছে। মানুষের হাত ধরো, বৃক্ষের কাছে চলো, চেনা অচেনা অজস্র সত্তার কাছে নম্র নত হয়ে ক্ষমা চাই। জীবনকে উপেক্ষা করে যুদ্ধের আয়োজনে ভুলেছ প্রাণের প্রয়োজন। চলো চরাচর থেকে ভিক্ষা করে আনি প্রাণ, হৃদয়ে বসতে দেই ক্ষমা ও করুণা। মাঙ্গলিক সাহসী জালি আলো, তর্পিত উদ্ধত ললাট মাটিতে ছোঁয়ায়। অসাধারণ। আসলে আমরা এই পৃথিবীটাকে যেভাবে শেষ করে দিয়েছে, আমরা আমাদের নৈতিকতায়, চেতনায়, অন্ধত্বে, সেখান থেকে আমাদেরকে ক্ষমা চেয়ে ফিরে আসতেই হবে। মাসুদুর রহমান দেখছেন, গৌরাঙ্গ মহন্তদা আসছেন, নির্মাল্য মুখোপাধ্যায় দেখছে, অনেকেই দেখছেন। আমার এটা ভালো লাগছে, এটা প্রেরণা। আমি কবি আরিফুল হক কুমার সম্পর্কে, তার কবিতা সম্পর্কে আলোচনা করার মতন আমার ধৃষ্টতাও নাই, আমি তাই কিছু বলবো না। আমি তার কবিতাই পড়ছি। মঞ্চে দাঁড়িয়ে আছে জনতার বিক্রম, মুক্তকেশর সিংহের মতো মঞ্চে দাঁড়িয়ে আছে জনতার বিক্রম। তার অভ্রংলিহ শরীর জুড়ে স্পন্দিত হচ্ছে বাংলাদেশ। দু চোখে বৈশাখী আবাহন, পুতব নিতে সর্বস্ব সমর্পিত, তার অঙ্গুলি হেলনের অপেক্ষায় নবজন্ম স্বাধীনতা। চালচিত্রে রক্তাক্ত ইতিহাস, ভাইয়ের বোনের অবিরল আত্মদান। মুক্তকেশী মা এবার রক্ত বসন করে দক্ষিণ দুয়ারে বাড়িয়ে দিয়েছে বরাভয় বাহু। জয়ী হও, জয় করো। হায়েনার ক্রূর হাসি পদপিষ্ট করে নিজ অধিকারে নাও বাংলার নদী মাটি, প্রিয় জনপদ। ভাষার তন্ত্রীতে গাথা আছে জাতি পরিচয়, ভাষার তন্ত্রীতে বাধা আছে সংগ্রামের সুর। সোনার স্বদেশে আজ বর্গীর হানা, তাই এত উদ্বেগ জনতার। পিতা তোমার ভবনে তাই জনতার ঢল, আদেশের আগুনে আজ সূচি হবে দ্বিধা। আকাশ স্ফারিত করে
ঝরুক তোমার বস্ত্রকণ্ঠবাণী, হাজার বছর ধরে স্বপ্নে নালিত মুক্তি দিক সে আনি। এই কবিতাটা বলে দেওয়ার প্রয়োজন নাই, কবিতাটা কাকে নিয়ে লেখা, কেন লেখা, এর ইতিহাস কী, এগুলো আপনারা নিশ্চয়ই বুঝে নিয়েছেন। নার ফরিদ খান শুনছি, অনেক ধন্যবাদ। কুমার ভাই আমাদের প্রেরণার উৎস মুখ, অবশ্যই মঞ্জুর ভাই। হ্যাঁ, আরশেদা জাহান দেখছেন। কুমার ভাইয়ের প্রথম কবিতাটি খুব ভালো। কুমার ভাই প্রতিটি কবিতাই ভালো লাগবে, খুব ভালো লাগছে। আরিফ শুনছি, আমার ছোটদা। অমিত গোস্বামী, আমি কখনো কিন্তু কবিকুঞ্জের আমন্ত্রণ পাইনি, এটা আমার আফসোস। শুনেছি অনেক, ডাকিনি কেউ। অসাধারণ কবিতা পড়ছেন আপনি দাদা, নিশ্চয়ই সময় ভালো হোক। কবিকুঞ্জ আবার তার অনুষ্ঠানে ফিরে এলে নিশ্চয়ই দেখা হবে। তাছাড়াও আপনাকে রাজশাহীতে স্বাগতম। আপনি রাজশাহীতে যে কোনো সময় আসবেন, অবশ্যই আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি হবে না। অমিতা হুদা ভাইয়ের কবিতায় প্রধানতম বৈশিষ্ট্য শব্দ গুণনের স্বাতন্ত্র্য, যেটা চিহ্নিত করে এবং আয়ত্ত করে। যখন পড়া হবে তখনই কবিতার মর্মতত্ত্ব এবং সৌরভ বাংময় হয়ে ওঠে। ফরিদ ভাইয়ের অসাধারণ, তার কবিতায় একজন নগণ্য পাঠক হিসেবে এই আমার উপলব্ধি। খুবই চমৎকার উপলব্ধি ফরিদ ভাই আপনার। দুলাল ভাই, আপনাকে আবার শুভেচ্ছা, শুনতে থাকি আরিফুল্লাহ কুমার কবিতা। হ্যাঁ 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 দুলাল ভাই, সেটাই। নার ফরিদ খান, জয় বাংলা। হুদা ভাইয়ের প্রথম কবিতা খুব সুন্দর, কাল আবার শুনব। প্রবন্ধের খোরাক রয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বা দ্বিতীয় কবিতাও চেতনার কাপন লাগায়, অবশ্যই চেতনার কাপন লাগায়। এই কবিতাটা আমি কোথাও যাব না, এটা কবির দৃপ্ত একটা উচ্চারণ। তার কবিতার শিরোনাম আমি কোথাও যাব না। আরিফুল হক কুমার, তোমরা চাইলে যেতে পারো, আমি যাব না। এই অজস্র শিশির স্নিগ্ধ তৃণভূমি, পাখি ঢাকা ভোরের ইন্দ্রজাল, নদীর শরীর ছোঁয়া মায়াবী প্রহর, ঘাসে ও আকাশে ব্যক্ত ও পিপাসিত জীবনের পরিব্যাপ্ত আলপনা এইখানে। আমাকে রেখে তোমরা যেতে পারো অন্য কোনো দিগন্তের দিকে। আজ আমি প্রণত হব এই মাটিতে, আজ আমি বয়ে যাব হাজার নদীর তরঙ্গে, আজ আমি ভেসে যাব বাতাসে, আজ আমি অনির্বচনীয় সঙ্গীতের মতো প্রতিটি হৃদয়ে ঝঙ্কৃত হব। শিশুদের সব পদশব্দ সন্ধানী ভাষায় মগ্ন ছন্দে যেভাবে কবিতারা নেমে আসে, তেমনি আমি ঝরে পড়ব অবিরল প্রিয় বাংলাদেশে, এইখানে রক্তসূত্র মৃত্তিকার গোপনে। মিশে থাকো শত শহীদ প্রাণের উষ্ণতায় ঘুমিয়ে পড়ব। ফিরে আসবো বারবার, ফিরে আসবো, ফিরে ফিরে আসবো কোটি কল্প বেলায়, ফিরে ফিরে আসবো কোটি কল্প বেলায়। কবি আরিফুল হক কুমারের আরেকটি কবিতা পড়ি, ফিরে যাবার কথা ছিল। হ্যাঁ, এই কবিতাটি যাওয়া হয়নি আর, আসার সময় ফেরার গন্তব্য ঠিক না করেই বেরিয়ে এসেছিলাম। তখন চকচকে রোদ্দুরের ইশারা, তখন রাত মানে জ্যোৎস্নার রেশমি রোমান, নকশি কাঁথার মতো কত যে গল্প বেলা। আপনা মুগ্ধ রীতি বৃন্দাবনে একা লীলাময়, ষোড়শ গোপন কুঞ্জ বিহার, কথার পিঠে অজস্র প্রণয় প্রতিধ্বনি, গুনগুনিয়ে গান হয়ে বেজে যায়। জলাঙ্গির তীরে বসেই ভাসিয়ে দিয়েছি সপ্তডিনা। ফিরে যাবার কথা ছিল বটে, কিন্তু কে আর ফিরে যায় পথ ছেড়ে। মধ্যপথে মধু আর নুন মাখা রুটির হাড় অভ্যর্থনা উপেক্ষার বাতাসে বিলিয়ে দিয়ে, চারপাশ ঘিরে সবুজের ঐক্যতান, মানুষের মুখে মুখে স্বপ্ন সন্ধান, রূপশ্রী কথার কলাপ, বিমুগ্ধ পথিক, পায়ে পায়ে চলে এসেছি বহুদূর। এখানেও শস্য ক্ষেত, জীবনের আশ্চর্য কেতন, পথ বলেছে থাকো। চরণলগ্ন এই ধুলার সংসারে লিখে যাও মহাকালের গুঁড়ো কাব্য কথা। কিছু ছড়া ফুল, কিছু পুরীর কাহিনী,
তোমাকে চিনিয়ে পথ নিয়ে যাবে দূরে পথের ওপারে। অসাধারণ এই কবিতাটা, আমার খুব ভালো লাগা কবিতা এটা। অমল কান্তি চন্দ্র ওয়াচিং, গাজী লতিফ, হ্যাঁ ফুলের শুভেচ্ছা, ধন্যবাদ দাদা। সুনীল শৈশব দেখছে, সুনীল শৈশব একটু আগে ওর সাথে দেখা হয়েছে। ফৌজিয়া আফরোজ তুলি শুনছি, খুব ভালো লাগছে। আজ আমরা ভেসে যাই কবিতায়। আচ্ছা ভেসে যাই, থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। কবিতাগুলো ভালো, আমি যে কবিতাগুলো নিয়েছি এবং যাদের কবিতা নিয়েছি ভালো। সুনীল শৈশব, ভালোবাসা ভালোবাসা। গৌরাঙ্গদা কুমার ভাইয়ের কবিতায় অকৃত্রিম দেশপ্রেম, প্রকৃতিপ্রেম সুন্দরভাবে স্ফুরিত। হ্যাঁ গৌরাঙ্গদা, এটা ঠিকই বলেছেন। গৌরাঙ্গদা আসছেন, গৌরাঙ্গদা প্রতিদিনের মতনই এক একজনের কবিতার শেষে কিছু বক্তব্য লিখে রাখেন, যা আমার প্রেরণা, আমার পড়ার ক্ষেত্রে খুব সুবিধা হয়। দাদা আপনি থাকুন, ভালো লাগবে। হ্যাঁ, প্রতিটি কবিতায় দ্রোহে দহন আছে, গোলাম মোর্শেদ চন্দন। হ্যাঁ সেটা ঠিক, আমার মাও দেখছি সে এই কবিতা লাইভে। হ্যাঁ, আমার কবিতার প্রেরণায় আমার মাও অবশ্যই। ননীগোপাল কেমন আছো তুমিও? বহুকাল দেখা নাই। হ্যাঁ মনে হচ্ছে কয়েক বছর দেখা নাই। দেখা হবে নিশ্চয়ই, সুদিন আসছে, সুদিনে দেখা হবে। ওবায়দ আকাশ, যার পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই, এই প্রজন্মে যারা কবিতা লিখছে, ঈর্ষণীয় হলেও সত্য, ওবায়দ আকাশ তার নিজস্ব স্বরে অন্যরকম একজন কবি। খালাম্মাকে সালাম। হ্যাঁ কুমার ভাই জানাবো। ওবায়দ আকাশ আমার কাছে মনে হয় যে নিশ্চয়ই তার এই কবিতার ধারায় তিনি অনেক বাংলা সাহিত্যে অনেক দূর বিস্তৃত করে তার রাজত্ব একদিন অর্জন করবে। আমার কাছে এটা মনে হয়। তার বেশ কিছু কবিতা আমাকে অবাক বিস্ময় করে দেয়, সেরকমই কবি ওবায়দ আকাশ। আমি তার কয়েকটা কবিতা পড়ি। তিনি নিশ্চয়ই, আমি জানি না তিনি আছেন কি না লাইভে। তার কবিতা আমি কয়েকটা পড়ি। রক্তের ধারা, বাহ সত্যি অসাধারণ কবিতা কুমার ভাইয়ের, কি বলিষ্ঠ উচ্চারণ। দেবরতী ভট্টাচার্য, কুমার ভাইয়ের কবিতার বলিষ্ঠতা। খুব বিপদে পড়লাম যে ইলেকট্রিসিটিটা চলে গেল। আমার তো রয়েছে সব কিছু সে ডেস্কটপে, আমার ইউপিএসটাও গেছে। তো আমি এই ফাঁকে ইলেকট্রিসিটি খুব বেশিক্ষণ হয়তো বিরক্ত করবে না, এই ফাঁকে আমি একটু অন্য কবিতায় যাই। আমি চেষ্টা করি অন্য কিছু কবিতা পড়তে। আয়েশা আপা আছেন। আমি নিজের কবিতা পড়ার তো সুযোগ পাই না, এই ফাঁকে নিজের দু একটা কবিতা পড়তে পড়তে যদি ইলেকট্রিসিটি আসে চলে, তাহলে আমি কন্টিনিউ করব। আবার পড়ছিলাম ওবায়দ আকাশের কবিতা পড়তে যেই ইলেকট্রিসিটিটা চলে গেল। এরকম মুহূর্তে আমি নিজের দু একটা কবিতা পড়তে থাকি, দেখি এর মধ্যে ইলেকট্রিসিটিটা আসে কি না। আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। ছায়ালোক পেরিয়ে, আমার নিজের কবিতা পড়ছি। হসপিটালের অপারেশন থিয়েটার থেকে রাতের নিস্তব্ধতা ভেদ করে অনবরত মর্মভেদী চিৎকার ভেসে আসে মৃত্যুর নিকটবর্তী নগরে। মৃত্যুর নগরে রাত দীর্ঘ হলে শ্মশানের দুর্গন্ধে
আকাশ জুড়ে ভেসে আসে বীভৎসতার অলীক রঙা মেঘ। আগুনের মতো জল জ্বলে উঠে সব মৃত্যুর চিৎকার। আগুনের মতো জ্বলে জ্বলে ওঠে সব মৃত্যুর চিৎকার। আতঙ্কিত চোখগুলো শান্ত সমর্পণে কোনো শূন্য গর্ভে পালাতে চায়। নগরের সমস্ত কবর থেকে শুয়ে থাকা পূর্বপুরুষেরাও মর্মযাতনায় মাটি ভেদ করে উঠে আসতে চায়। আকাশ গম্ভীর হয়ে এক দুশ্চিন্তার অভিভাবকের চেহারায় ডুকরে ডুকরে কেঁদে ওঠে অনাগত অনিশ্চয়তায়। আর অবিরত চিৎকারগুলো মৃত্যুকে কাছে ডেকে যায়। কোন ছায়ালোক পেরিয়ে মৃত্যু কাছে আসে, এক অদৃষ্ট স্ফুলিঙ্গের মতো মৃত নগর কেঁপে কেঁপে ওঠে। আর হসপিটালের অপারেশন থেকে ধেয়ে আসা অদৃশ্যের চিৎকারগুলোর বীভৎস ভূমিকম্পের ভাইব্রেশনে সুউচ্চ ভবনগুলো বিধ্বস্ত করে দিলে নিষ্প্রাণ দাঁড়িয়ে থাকে এক মৃত্যুর নগর। আর মানুষগুলো তারও আগে অভিশাপের শূন্য গর্ভে মিলিয়ে যায়। যারা আমার কবিতা শুনেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। হ্যাঁ, আয়েশা আপা পড়ছি, অরুণ কুমার দেব আছে, মানিক বৈরাগী বা কামরুল ভাই, আরিফ ভাই, অনেক ধন্যবাদ। এখন কি করব? পাখি প্রেম ও বৃক্ষের ঘর। পাখি প্রেম ও বৃক্ষের ঘর। নিঃশ্বাসহীন তাপিত নগরে বৃক্ষরা হারিয়ে যায়। বৃক্ষ না পেয়ে পাখিরা বিরহ ও ভালোবাসায় কাতরায়। দেখি বৃক্ষহীন নগরে আমারই ঘরের আলমারিতে বাসা বেঁধেছে কয়েকটি বর্ণিল পাখি। পাখি আসে স্বপ্ন নিয়ে, পাখি এসে স্বপ্ন বনে। পাখি থেকে পাখি আসে, পাখির সাথে আবাস কোথায়? পাখিগুলো সুর শোনাবে তেমন কোনো বৃক্ষ কোথায়? ইট পাথরের বাসায় আমি হৃদয়হীনে বন্দি থাকি। এত পাখি কোথায় রাখি, পাখির জন্য বৃক্ষ কোথায়? বৃক্ষ শাখায় পাতার আড়াল প্রেম পার্বণ বাকুম বাকুম। পাতার আড়াল সবুজ শাখায় বৃক্ষ কোথায়? পাখি প্রেমিক তোমায় বলি, বৃক্ষরোপ প্রেমের আগে। পাখি তোমায় স্বপ্ন মাখা ঘুম পাহাড়ে ঘুম পাড়ানি গান শোনাবে। ঘুমের শেষে পাখির পূজন ঘুম জাগাবে। বৃক্ষরোপণ খুব প্রয়োজন, তবেই হবে পাখি প্রেমের সব আয়োজন। ইলেকট্রিসিটি অন্যদিন এতক্ষণ থাকে না, আজকে দেখছি ইলেকট্রিসিটি আসছে না। চমৎকার, আপনার এই কবিতাটি খুব মর্মস্পর্শী। ধন্যবাদ কুমার ভাই। পড়ি, নিজের কবিতা পড়ার সুযোগ পাই না, একটা সুযোগ পেয়ে গেছি বোধহয় ইলেকট্রিসিটির কারণে। পড়ছি ওবায়দ আকাশের কবিতা, ভালো লাগছে, কিন্তু ইলেকট্রিসিটি চলে গেল মঞ্জুর ভাই, আমি এখন নিজের কবিতাই পড়ছি। মুগ্ধ হলাম। প্রলেপের কারাগারে, এই কবিতাটা অনেকেই শুনেছেন। ওবায়দ রহমান আমার বন্ধু, আমার স্কুল জীবনের বন্ধু, দেখছেন। ওবায়দ কেমন আছো? অনেক সাবধানে থেকো, ভালো থেকো তোমরা। পৃথিবী সুস্থ হলে দেশে বেড়াতে এসো। জাকিয়া সুলতানা শিরিনও দেখছেন, অনেক ধন্যবাদ। অসাধারণ কবিতা মনা, তোমাকে অনেক ধন্যবাদ। বুঝেছি। আচ্ছা, প্রলেপের কারাগারে বন্দি। কলমদানি থেকে একটা কলম উঠে এসে হাতে কিংবা পকেটে নয়, সরাসরি মাথার ভেতর ঢুকে গেল। ভাবছি কলমটার উদ্দেশ্য কী। আমি আনমনা হয়ে ভেবেই চলেছি, কখন রাত শেষ হয়ে ভোর হলো জানি না। আচঞ্চল নির্ঘুম উথাল পাথাল, তবু বাকহীন অচেতন, কতক্ষণ জানি না। কখন যেন প্রিন্টারের সুইচটা চালু হলো, প্রিন্ট কমান্ড হয়ে গেল। বক্সে রক্ষিত সাদা কাগজগুলো একের পর এক প্রিন্ট হয়ে আসছে। কলমটাও ফিরে গেল কলমদানিতে। কিন্তু দেখি, এ কি,
কাগজের লেখাগুলো আমারই ভাবনার ব্যক্ত অব্যক্ত সব ভাষা। ভাবনার সব কথাগুলো খোলাখুলি লেখা যায় না, লিখিনি কখনো, শোভনও নয়, সভ্যতাও নয়। ভাবলাম এ লেখা গোপনই থাক, ছিঁড়ে ফেলি নিমেষেই তা। অথচ কলমটা তীর চোখ চেয়ে থাকে আমারই দিকে, আর প্রিন্টার থেকে অবিরত প্রিন্ট হয়ে আসছে ব্যক্ত অব্যক্ত সব কথা। তখন নিজেকে নিজের কাঠগড়ায় দাঁড়িয়ে দেখি, বিমূর্ত বিচলিত এই আমি প্রলেপে মোড়ানো। আমার কখনো মুক্তি নেই প্রলেপ থেকে। আজকে কবিতার নাম গণিকা। গণিকা। দিন শেষে কে বা কার, কি বা কার, হোক না যে, হোক না সে, যার তার। এই পাললিক প্রেমে হারিয়ে মুখোশ যার, যে পথে চলে গেছে সে কাটাবন অন্ধ ঝোপে, ডোরাকাটা খিদে যার গিলেছে হিংস্র আধারে, সে কি আর আসে ফিরে নোনা জল চোখের কোটরে? দিন শেষে কেই বা কার সম্মুখে যে আধার, ঢেউহীনা চাঁদ জলে মিনেরা কি জীবিত, জীবিত কি এ নগর? জল নেই এ শহরে, অনুরা আষাঢ়, সবের শহরে আলো শুনশান কবর অপর। সারমেয় চিৎকারে ভেসে আসে অচিন নগর। কে বা কারে চিনে নেয় পাললিক প্রেমে, শরীরে শরীরে মেখে অভিশাপের পলি। দিন শেষে কে বা কার কোন অন্তর্জলি। আজকে কি শেষ পর্যন্ত ইলেকট্রিসিটি ভোগাবে এভাবে? একটা কবিতা, শান্তিময় দা আছেন দেখছি, আরশেদা জাহান, ধন্য হলাম আপনার কণ্ঠে আপনার কবিতা শুনে। হ্যাঁ, মুগ্ধতা হর্নিশ, গোলাম মোর্শেদ চন্দন, ধন্যবাদ। প্রলাপের কারাগারে কবিতাটি বেশ ভালো। হ্যাঁ, ধন্যবাদ দাদা। যে আমার চেক ভালো লাগলো কবিতা শুনছি। এলিজা খাতুন কবি, অনেক ধন্যবাদ, শুনছেন আপনি। যাকে সুলতানা ভালো লাগছে, আরিফ ভাই, শুভকামনা, শুভেচ্ছা। আপনার মৃত্যুর নগরী অন্ধকারের দৃশ্য তুলে ধরল। হ্যাঁ দাদা, তাই। গাজী লতিফ, বৃক্ষ নিধন রোধ করাও জরুরি। একদম একদম গাজী লতিফ ভাই, অগ্রজ, ঠিক তাই যা বলেছেন। কমেন্ট লিখতে লিখতে ওবায়দ আকাশ কামরুল বাহার হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, তাই। ওবায়দ আকাশ কামরুল বাহার হয়ে গেল। ধন্যবাদ ভাই। উদগীরণ, কবিতার নাম উদগীরণ। নির্জন কবরখানা থেকে কিছু বৃক্ষ জিরাফের মতো গলা উঁচিয়ে আমাকে সালাম জানালো। সালাম বিনিময় করে তাদের কাছে জানতে চাইলাম কোথা থেকে এসেছে তারা। তারা জানালো ওখানেই ওদের জন্ম, তারাই আমাদের পূর্বপুরুষ। বৃক্ষরূপে পুনর্জন্ম নিয়ে আমাদেরকে ছায়ার মায়ায় আশীর্বাদ করে চলেছে। আমি শ্রদ্ধাবনত চিত্তে তাদেরকে আবার সালাম জানালাম। জানতে চাইলাম তাদের মৃতদেহ কেমন করে বৃক্ষ হলো। তারা জানালে মানুষ কখনো মরে না, অবস্থানের এবং কাঠামোর পরিবর্তন হয় শুধু। মানুষ মূলত উৎগীরিত হয়, জীবিতরা যা জানে না। মৃতদেহ চিন্তা নিয়ে দিন শেষে কে বা কার। হ্যাঁ দাদা, কমেন্ট লিখতে লিখতে, আচ্ছা, দিন শেষে কে বা কার, এটাই। মৃত জীবিতদের ঘুমপাট। মৃতদের ঘুমকে সুগন্ধি করতে আতর, গোলাপ জল কিংবা কর্পূরে ভরিয়ে দেই, বিছানাকে কাঁচা ফুলে সজ্জিত করি কিংবা আদরে বোনা ফুলের চাদর বিছিয়ে দেই। আর আগরের ধোঁয়ায় একটা স্বপ্নের মায়াবী ঘোর ঘুরতে থাকে।
মৃতদের যাত্রাকে সুগম করতে পথে পথে হাঁটে অগণন মানুষ, সামনে ও সাথে, পায়ে পায়ে। মানুষের ভেতরে কিছু গল্প, কিছু কল্প হাঁটে নীরব আখ্যানে। সকল ব্যস্ততার হর্ন বন্ধ হয়ে যায় কাটা রাস্তা অবধি। মৃতদের রাস্তা বাঁক নেয় কবর বা শ্মশানে। আতর বা কর্পূরের গন্ধ বুকে নিয়ে জীবিতরা একটু দ্রুত কাটা রাস্তায় ডানে বা বামে বাড়ি ফিরে যায়। তারপর জীবিতরা স্নান শেষে গন্ধহীন ঘুমের বিছানায় সঁপে দেয় নিজেকে। ঘুম থেকে জেগে দেখে গল্প কল্পর পথে ফেরার বিকল্প পথগুলো এখনো তাকিয়ে আছে, যদিও কিছু সুগন্ধি তাড়া করে ফেরে এপার থেকে ওপারে। আজ বাসি নেই আপা, ইলেকট্রিসিটি নাই। আমি মূল কবিতা যেগুলো পড়ছিলাম আমি সেগুলো পড়তে পারছি না। আমার কম্পিউটারে স্ক্রিনে আমি পড়ি। ইলেকট্রিসিটি চলে যাতে এখন আমি নিজের কবিতার পড়ে সময় কাটাচ্ছি। ইলেকট্রিসিটি আসলেই আমি আবার মূল কবিতাতে যাব, বাসিতেও যাব। বাসি না, আজকে তবলা দিয়েছিলাম। মানুষ কখনো মরে না, সুন্দর। হ্যাঁ দাদা, সেটাই আমিও বিশ্বাস করি, তাই মানুষ কখনো মরে না। রোকাপা আছে, তো রোকাপা ইলেকট্রিসিটি আসলেই মৃত্যুর অনেক ইমেজ পল্লবিত হচ্ছে। হ্যাঁ দাদা, চেষ্টা করছি। আর একটা পড়ি এই টাইপেরই কবিতা। অনর্থ পাতায় আঁকা পোর্ট্রেট। অনর্থ পাতায় আঁকা পোর্ট্রেট। মেঘের মিনারে তোমাদের বাস, আমি থাকি ছায়ার মায়ায় শূন্য কক্ষিতে। তোমাদের পা ছুঁয়ে বয়ে চলে অমিত সাগর, আমাকে ঘিরে থাকে তৃষিত আলোর কিছু জমাট কালো। সভ্যতার সাহসী আলোরা বর্ণিল পোর্ট্রেট আঁকে তোমাদের। আলোর ক্যানভাসে উৎসুক সূর্য চেয়ে থাকে সেসব পোর্ট্রেটে। সূর্যের দৃষ্টিতে তোমাদের শরীরে সুখের রেখা স্পষ্ট থেকে স্পষ্ট হয়ে ওঠে। তখন আমাকে খোঁজে কিছু জোনাকির দল। এই আলোহীন শরীরে সুখের রেখা নেই কোনো। তোমাদের ঠোঁটে কম্পিত কথার কত বৃক্ষ, পাতা ও ফুল। বৃক্ষের নিচে অজস্র শ্রোতা, ঝরে পড়া কথাগুলো সযত্নে তারা বুকের পকেটে রাখে। আমার বুকেও এক বাড়ন্ত কথার ফুলহীন বৃক্ষের বাস। সেই সব অজস্র কথা ঝরে পড়ে জোনাকির বনে। সেখানে শ্রোতা নেই, শূন্য জীবনের ভুল। অতঃপর শ্রোতাহীন কথাগুলো অবহেলার অনাদরে মরে যায়। আমি শূন্য কক্ষিতে বসে এক অনর্থ জীবনের পোর্ট্রেট এঁকে যাই। শুনছি ভালো লাগছে। শামীম আক্তার, কেমন আছো তুমি? নিশ্চয়ই ভালো আছো, ভালো থাকতে হবে। মৃত্যুর অনেক ইমেজ পাওয়া যাচ্ছে। কারেন্ট তো আসলো না, বোধহয় আজকে ইলেকট্রিসিটি আর আমাকে সহায়তা করলোই না। যদি এই কবিতাটা পড়তে পড়তে যদি ইলেকট্রিসিটি আসে তাহলে আমি ফিরে যাব আমার মূল লাইভে। আর না হলে আগামীকাল আবার ওই রাত 9টায় যাদের কবিতা পড়া হয়নি তাদের কবিতা সহ অন্যদের কবিতা আমি পড়তে চাই। আপনারা যারা আছেন সবাইকে সেই লাইভে আমন্ত্রণ জানাচ্ছি। আমি পড়ি, আমার এই কবিতাটা পড়তে পড়তে ইলেকট্রিসিটি আসলো, আর না হলে এখানে শেষ করব এই কবিতাটা পড়েই। না, কোনো সহজ কথা না, না আর কোনো সহজ কথা না। দীপ্যমান অহংকারের কথাও নয় বিবর্তনবাদের কথাও। কোনো স্মৃতির বেগবান অতীত নয় কোনো বিভৎস শোক ও কান্না। আমাদের মাঠগুলো সবুজ জমিন, কোল ঘেঁষে যার নদী খাল জলাশয়।
আমাদের মাঠগুলো পিতার পৌরুষ কর্ষণে শস্যে শস্যে ভরিয়ে দেয়। সেই পিতারা সুলতানের তুলিতে বীর্যবান অহংকার হয়ে ফুটে ওঠে। আমাদের মাতারা নদী জলের মতো প্রাণ সঞ্চারী। আমাদের মাতারা বুকের ওলানে রাখে খাদ্যের সম্ভার, প্রেরণার প্রেমময় আধার। সেই মাতারা কামরুলের তুলিতে কত না রূপ কথার রঙিন ভাস্বর। এসবই জীবন্ত কিংবদন্তি। এসব কথা না, না কোনো সহজ কথা না। আমাদের শব্দরা চর্যার নদীতে সাঁতার কেটে, আমাদের ইতিহাস রক্তের নদীতে সাঁতার কেটে বিক্ষুব্ধ ঢেউ পেরিয়ে কূলে এসে উড়িয়েছিল। চর্যার ঢেউ ভেঙে ডিঙিকে সবল করে এসেছেন কত কাপালিক আচার্য। হালধরা মাঝি, সরপা, লুইপা, কান্নুপা, ভুসুকোপা। পাল তুলেছিলেন। ইলেকট্রিসিটি চলে আসছে, তারপরে নেটে একটু যন্ত্রণা দিচ্ছে। আমি শুরু করি ওইটা, আবার নতুন করে শুরু করি। সেটা হচ্ছিল যে যেখানে পড়ছিলাম আর কি। একটু সময় একটু 1 মিনিট। এটা যেখানে ছিলাম তো ওবায়দ আকাশের কবিতাতে ছিলাম। আমার একটু নামতে হচ্ছে। ওবায়দ আকাশের কবিতায় ছিলাম। আমি খুবই দুঃখিত যে এরকম একটা সিচুয়েশনে পড়তে হলো। আমি আবার এসে চলে যাব। একটু যে মিউজিকটা ছিল সে মিউজিকটাও আমি একটু দেওয়ার চেষ্টা করি। চন্দ্রশিলা ছন্দা কবি, দিনকে দিন আপনার আবৃত্তি এবং উপস্থাপন খুব সাবলীল এবং সুন্দর হচ্ছে। অভিনন্দন, শুভকামনা। খুব শুনে খুশি হলাম, অনেক ভালো লাগলো যে আসলে কি তাই হচ্ছে কিনা যাও জানি না। আপনার কবিতাটা আমাকে করে রেখেছে, ধান্ধ করে রেখেছে আয়শাপা। আমি ওই জায়গায় শব্দটা বুঝতে পারিনি। আলোক আর চর্যার নদী আনন্দ ছড়ালো। কবিতাটা শেষ করিনি দাদা, আমি আমি মূল এসে চলে যাওয়ার চেষ্টা করছি। আমি এটা দিয়ে দিই, রেজিস্টার দিই। একটু 1 মিনিট আমি একটু সময় নিচ্ছি। একটু 1 মিনিট আমি সময় নেব। 1 মিনিট একটু প্লিজ। পড়ছিলাম ওবায়দ আকাশের কবিতা। আমি অনেকেই ধৈর্য ধরে এখনও আছেন, এটা আমার ভালো লাগা। ওবায়দ আকাশের কবিতা রক্তের ধারা। মাছ বাজারে যে মাছটির দরদাম নিয়ে কথা কাটাকাটি হাতাহাতির দিকে যাচ্ছিল, তার পাশের ডালা থেকে একটি কর্তিত কাতলের মাথা আমার ব্যাগের ভেতর লাফিয়ে ঢুকে গেল। তখন মস্তকবিহীন কাতলের অবশিষ্ট দেহের দিকে তাকাতেই আমার সমস্ত শরীর রক্তে লাল হয়ে গেল। কাতলের যিনি প্রকৃত ক্রেতা ছিলেন, মানিব্যাগ থেকে মূল্য পরিশোধ করে বললেন, এ নিয়ে কিছু ভাববেন না হে। আজকাল মাছেরা যেভাবে রক্তপাত করতে শুরু করেছে, এভাবে চললে আপনি আমি সবাই এমন রক্তে নিয়ে যাব। আর তৎক্ষণাৎ বাজারের সকল মাছ বিক্রেতা যার যার রক্তের ধারা আবিষ্কার করতে ব্যস্ত হয়ে গেল। কেউ বলল, আমি সেন বংশজাত, আমি পাল বংশ উদ্ভূত। এবং দেখা গেল বাজারে যে কজন ক্রেতা ছিলেন শুধু তারাই ছিলেন মিন বংশজাত।
যারা নিজেরাই নিজেদের মাংস ভক্ষণ করতে বাজারে এসে কথা কাটাকাটি থেকে রক্তারক্তি পর্যন্ত চলে যেতে পারে। পড়ছি কবি ওবায়দ আকাশের কবিতা। এর আগে ওবায়দ আকাশ সম্পর্কে বলেছি। ওবায়দ আকাশ সম্পর্কে আর বলার কিছু নাই। এই প্রজন্মের প্রচণ্ড শক্তিমান একজন কবি। তার কাব্য প্রতিভা আরও বিস্তৃত হোক এটা প্রত্যাশা করি, সবসময় করি। হ্যাঁ, অজন্তা সেনগুপ্ত বৌদি কেমন আছেন আপনি? ভাগ্যিস কবিতা লাইভ করতে পারছেন কবি বন্ধুরা, তাই কিছুটা সময় ভয়শূন্য হয়ে বাঁচা যায়। বৌদি ভালো থাকবেন। চেষ্টা করছি একটু সময় কাটানোর জন্য, আপনিও জানেন সেটা। কবি ওবায়দ আকাশের কবিতাকে স্বাগতম। মানিক বৈরাগী, বুলবুল হাবিব দেখছে, মাহবুবা ফারুক আছি কবি। ধন্যবাদ কবি, আপনার কবিতা এবং আবৃত্তি বেশ ভালো। কামরুল ভাই ধন্যবাদ। যতন দেবনাথদা, সব খারাপের ভালো থাকে। করোনা এসেছিল বলেই হয়তো কবিতার লাইভে আমরা এত কাছাকাছি আসতে পেরেছি। কবি ওবায়দ আকাশের কবিতাটি অতুলনীয়, চন্দ্রশীলা বলছেন কথা। হ্যাঁ ধন্যবাদ, আসলে কবিতাটা সুন্দর। আমি আরেকটা কবিতা পড়ছি ওবায়দ আকাশের, মিশেল ফুকো ও মামুন হুসাইনের চিকিৎসা পদ্ধতি। কবিতাটার নাম হচ্ছিল এটা, শিরোনাম মিশেল ফুকো ও মামুন হুসাইনের চিকিৎসা পদ্ধতি। বেশ মজার একটা কবিতা এটা। মামুন হুসাইনও আমার খুব প্রিয়জন, আমাদের ভালোবাসার জন। এই উত্তর জনপদের এই রাজশাহী মানুষ, স্বনামধন্য মনোচিকিৎসাবিদ। তিনিও আসছেন তার কবিতাতে। মিশেল ফুকো পাগলাগারদের বৃত্তান্ত বোঝেন। তার প্রতিটি অস্থিসন্ধির প্রলাপ বিষুভিয়াসের উত্তপ্ততায় মুহূর্তে ছড়িয়ে পড়ে অকৃত্রিম অনুরাগী কুলে। পাশ্চাত্য যৌনতার উন্মুক্ততা ও অবদমন বিষয়ক তর্ক কিংবা স্বভাব মনোবিকলন কালে যখন তিনি হেঁটে হেঁটে আমাদের মধ্যরাত্রিক চেতনার উদ্যান জুড়ে বসিয়ে দেন মীমাংসা, আমরা কি তখন ততটাই প্রলাপ মুখর গভীর তন্দ্রায়? কিংবা আমাদের প্রতিদিনের কারাগারের অবিশ্ব বোঝাপড়ায় যখন মিশেল ফুকো দাম্পত্যে, প্রেমে, রান্নাঘরে, বাথরুমে, অফিসে, বক্তৃতায়, সংগ্রামে, সৈকতে, ঘরে ঘরে পাঠ্য হয়ে ওঠেন, আমরা তখন ফুকোর চকচকে টাক ওঠানোর আম গাছের ছায়ায় বিছিয়ে নিয়ে দল বেঁধে দিবানিদ্রায় যাই। আজ প্রাচ্য কিংবা পাশ্চাত্যে দর্শন ও শল্য শিক্ষার করুণ পরিণতি জুড়ে একদিন আমাদেরও খোয়াবনামায় জুড়ে বসেছিল মিশেল ফুকোর আসমান সমান প্রকাণ্ড ছায়া। তবু ফুকো আমাদের প্রতিদিনের আসবাবপত্র ঝাড়মোজ ঘষা মাজায় কতটা কি যোগান না যোগান, তার চেয়ে বড় তিনি আমাদের অগণিত প্রধান সড়কের পাশে পদ্মপাতার অসংখ্য শস্যশালায় ফেরি করে ফেরেন ফরাসি ভাষায়। তখন আমি আমাদের অসামান্য কথাকার মনোচিকিৎসক মামুন হুসাইনের শরণাপন্ন হলে তিনি আমাকে তার উপন্যাস ও গল্পের বিভাষায় একটি টাকা আটকানোর রাবার বাঁ হাতে লাগিয়ে চলতে ফিরতে ও সময় মতো টেনে আবার শরীরে ছুঁড়ে মারতে বলেন। তাতে আমি যেমন চিৎকার করে সুস্থ হয়ে উঠি, তেমনি দিন দিন মামুন হুসাইনের অন্ধভক্ত হয়ে প্রতিদিন তার কোলে পিঠে চড়ে মিশেল ফুকোর ব্যাপক গল্প শুনি। অসাধারণ, ভালো হচ্ছে কবিতা পাঠ নিবেদন। ইলেকট্রিসিটি আসছে, আমি আবার আকাশের কবিতায় ফিরে গেছি কুমার ভাই। হ্যাঁ, আকাশের কবিতা আরও অনেক কবিতা পড়তে চেয়েছিলাম। একটা কবিতা আমি পড়ি, ওই কবিতাটা আমার খুব ভালো লেগেছিল, অনেক আগে পড়েছিলাম আমি। অনেক আগে মানে
ওবায়দা আকাশ যখন লিখেছিল কবিতাটা তখন ফেসবুকে দিয়েছিল কবিতাটা খুব মজার, ভালো লাগার কবিতা। বাবার গন্ধ। আমার 2.5 বছরের কন্যা ফ্রিজ থেকে একটি পুরনো 7-আপের বোতল বের করে তার মায়ের হাতে দিয়ে বলল, মা দেখো, এটা বাবার গন্ধ। শুনে আমরা বিস্মিত হলাম এবং বোতল শুকে বুঝলাম কোনদিন তাতে বিশেষ ধরনের পানীয় জমা রাখা ছিল। গতকাল রাতেও আমরা পেপসি রঙের বিশেষ পানীয় পান করেছি প্রকাশ্যে। আমাদের ভীষণ পেপসি প্রিয় মেয়ে একবারও আগ্রহ করেনি পেপসিতে চুমুক বসাতে। এবারও আমরা বিস্মিত হয়েছি এবং আজও যখন তার কারণ খুঁজতে জামতলা থেকে ছাতিমতলা ইতিহাস ঘেঁটে চলেছি, মেয়েটি এসে বাবার গন্ধের সাথে পরিচয় করিয়ে মীমাংসা খুঁজে দিল। তবে কি সম্পূর্ণ কথাটা না ফোটা সন্তান বাবার গন্ধ নামের নতুন এক গন্ধ আবিষ্কার করে তার প্রতি অনাগ্রহ দেখিয়ে চলেছে? নাকি বাবার জন্য যা প্রযোজ্য নিজের জন্য তাকেই বর্জনীয় ভাবতে শিখেছে? কবিতাটা খুব খুব টাচি একটা কবিতা আমার কাছে। আরও পড়তে চেয়েছিলাম, অনেক তো সময় পেরিয়ে যাবে, আরও বেশ পড়ব। আজকের মতন ওবায়দা আকাশের কবিতা এখানে শেষ করি। একটু কবিতা কমিয়ে দিই, সবার বাজেট থেকে একটু কমিয়ে দিই। অপূর্ব, দারুণ। হ্যাঁ, গাজী লতিফ ভাই আছেন। আমি একটু কথা কম বলে কবিতাই পড়ি। এবারের কবি নাহার ফরিদ খান, প্রিয় বোনের মতন, বড় বোনের মতন। নাহার ফরিদ খান এই মুহূর্তে দেশ ছেড়ে বিদেশে করোনায় বন্দী আছেন। ছটফট করছে তার দেশে ফিরবার করুণ আকুতি তার, ফিরতে পারছেন না। দেশ এবং সংসার সব কিছুর প্রতি তার মানে ভীষণ রকম টান অনুভব করেও এই বিশ্ব পরিস্থিতিতে তিনি এক ধরনের বন্দী আছেন ভিন দেশে। তার কিছু কবিতা আমি পড়ছি। দূরত্ব এখন ভীষণ কাছে টানে, সময়ের অভিজ্ঞানে কিছু দুঃসংবাদ, এখন দুঃসংবাদ বৈরী সংবাদ দ্বারে ওত পেতে থাকে। রঙিন বাক্স প্রতিদিন দলে যায় কঠিন কোমল হৃদয়, আতঙ্ক সরীসৃপের মতো কুণ্ডলি পাকায় মন ঝাঁপিতে। বাঁচার তাগিদে বেঁচে থাকে অমীয় ভালোবাসা, মিলনের মোহনায় নেই এক জোড়া তৃষিত ঠোঁট। মায়াবী বিকেল খুনসুটি দস্যুতা এখন নির্বাসনে। এই বৈশাখে কুন্তলে ফুলের এলোহাস্য নাই ছড়ালো, বটমূলে নয় সুরের মূর্ছনা এখন হৃদয়ের কোণে। চকিত চপল এক পশলা বৈশাখী মেঘে ভেজে মন, ভেজে রৌদ্র পলাশের স্বপ্ন। ক্ষুধার রাজ্যে অনল কষ্ট গাথায় যাপিত প্রান্তিক জীবন স্বস্তিহীন। দিবানিদ্রায় ঘুমায় পথিক জেগে থাকে গৃহে, স্বস্তির অন্বেষণে নিয়তি নির্ভর ললাট লিখন। দূরত্বই বাঁচার একমাত্র উপায়, অথচ দূরত্ব এখন ভীষণ কাছে টানে। এই ধরনের আর কবিতা। প্রতীক্ষা। সূর্যের সম্ভাষণে আঁখি খোলে সূর্যমুখী, মরাল গ্রীবার মতো রোদ উকি দেয় জানালায়। মায়াবী মুখ ভাবতেই মুঠোফোনের ব্যাকুলতা, হৃদয় জাগায় হিসেব নিকেশ করা সময় দ্রুত ফুরায়। রোদের কারুকাজের সমস্ত দুপুর শুধু তোমার প্রতীক্ষায় প্রজাপতিরা ক্লান্তিহীন উড়ে চলে ফুলে ফুলে। মেঘেদের অবিরাম সাঁতার কাটা ভাস্কর্যের মতো কোথাও ঠায় দাঁড়িয়ে মেঘেদের ভেতর উঠছি প্রায় অভ্যাসের মতো বেদনা নাপিসে তষ্ণ। বিকেলও গড়িয়ে গেছে ছায়াপথে
ছায়া ছায়া পথে বাড়ি ফেরে ক্লান্ত পথি, যুগল প্রেমিকারা চন্দ্রিমা উদ্যানে বাদাম চিবায়, কৃষ্ণচূড়ার আগুন দহন করে না মোহিত হৃদয়। ঝিলের ধারে ধ্যানমগ্ন বকের মতো বসে থাকি প্রতীক্ষায়, শুধু প্রতীক্ষায়। হ্যাঁ, কবি আর একটা কবিতা পড়ছি আমি। কোথায় হারালো ধ্রুপদী প্রেম, কবি নাহার ফরিদ খান, তার একটি কবিতা। বোধশূন্য মাথা নিয়ে ঘুরছে আজকাল, মনে হয় পাখির গান ছাড়াই শুরু হয় সকাল। এলোমেলো ভাবনার আবর্তে ঘূর্ণায়মান জীবন, প্রসন্ন সকাল বিষণ্ণ বিকেল, উন্মনা করে মন। অপার সমুদ্র আর হাতছানি দিয়ে কাছে ডাকে না, সবুজ অরণ্য আর ফুল প্রজাপতি মুগ্ধতা আনে না। চন্দ্রালোকিত প্রহর এখন আর স্বপ্নচ্ছন্ন করে না, রূপালী বৃষ্টি স্মৃতি মুগ্ধতায় আর তো কাঁদায় না। হৃদয়ের নীলাকাশে স্বপ্নের ঘুড়িগুলো আর ওড়ে না, ভালোবাসা হৃদয়ের কন্দরে উষ্ণতা ছড়ায় না। তাহলে কোথায় হারালো পুষ্পিত হৃদয়, ধ্রুপদী প্রেম? আরও পড়তে চেয়েছিলাম কিন্তু সময়ের অভাবে আর পড়ছি না। এখন আমি পড়ছি যার কবিতা, তার সম্পর্কে দুটি কথা না বললেই নয়। কবি আয়েশা খাতুন, এক মানব দরদী মানুষ, যার কর্মকাণ্ডগুলো এই দুঃসময়ে আমরা যারা ঘরের মধ্যে অবরুদ্ধ করে রাখছি নিজেকে, আর বিভিন্ন সেই করোনা ভাইরাসের সংখ্যায়, ঠিক সেই মুহূর্তে এই আয়েশা খাতুন, কবি আয়েশা খাতুন, যিনি মানবিক দায়িত্ব নিয়ে রাস্তায় রাস্তায় ঘরে ঘরে মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছেন, প্রান্তিক মানুষের কিছুটা আহারের জন্য, কিছুটা পথ্যের জন্য তিনি ঘুরে ঘুরে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছেন। সেই মানবিক কর্মকাণ্ডের জন্য কবি আয়েশা খাতুনকে আমি স্যালুট জানাই। নির্মল কুমার দাস, ভালো লাগছে বন্ধু, ধন্যবাদ। আমার গিন্নিও দেখছে পাশের ঘর থেকে। কবি খানের কবিতা সুবুদ্ধ মিষ্টি, হ্যাঁ গৌরাঙ্গদা তাই। তিথি আফরোজ, দারুণ, ধন্যবাদ। দূরত্ব এখন ভীষণ কাছে টানে, বা হ্যাঁ মঞ্জুর ভাই, বাবার গন্ধ অন্য এক মহক এনে দিল। প্রভাতদা, আসলেই কবিতাটা খুব অসাধারণ। আমি হয়তো ভালো পড়তে পারিনি, কিন্তু কবিতাটা সত্যি খুব অসাধারণ একটা কবিতা। ওবায়দ আকাশের এটা একটা অন্যরকম সৃষ্টি, ধন্যবাদ। আমি পড়ছিলাম কবি আয়েশা খাতুনের কবিতা। কবি আয়েশা খাতুন, তার আন্তরিকতা, তার ভালোবাসা অসাধারণ। তিনি এই বরেন্দ্র ভূমি, রাঢ়ভূমির যে বীরভূম এলাকায় দীর্ঘদিন ধরে অবহেলিত মানুষের সাথে আছেন এবং তাদের হয়ে কাজ করে যাচ্ছেন। এটা তার একটা বিরাট কবিত্ব, যে মানবিক গুণ সব মানুষের মধ্যে নাই বলেই মানুষ আর অমানুষ শব্দটা প্রচলিত বোধ হয়। যাই হোক, মানুষ আয়েশা খাতুন, তার কবিতা পড়ছি আমি। কেবল কমায়, রাতের আধারে কেবল মৃত্যুর গন্ধ পায়, সব জন্য মরে পড়ে আছে আমার গান এখন ওদের ছায়ায়। এদিকে ভোরের আবছালো আতর ছিটায়, এই যে মরা আর বাঁচার একই গন্ধ বইতে থাকে। এ সময় পথ বদলে ফেলে চলতে থাকি অন্য এক ছায়াপথে। এদিকে কত কাজ, কত কথা বাকি। শিশুদের কল্পনা না থাকলে বড়রা পরিকল্পনা পাবে কি করে, এ কথাও ভাবি। এখন শিশু আর বুড়ো একই গান শোনায়, একটা তফাৎ গুণী, একজনের ছায়া বেড়ে যায়,
অন্যটা কেবল কমায়। বাহ, অসাধারণ কিন্তু। একজনের ছায়া বেড়ে যায়, অন্যটা কেবল কমায়। কবির আরেকটা কবিতা, এ মাটির ঘরে। এখানে পাহাড় ছিল চিরদিন মাথা উঁচু করে, এখানে গাছেরা পাতে বৃষ্টি ধরার ফাঁদ, এখানে কাঠ মাঠ সূর্যের তাপ শুষে নেয়, জলে ভাসা চাল খড়কুটো খুরকুটো ভেলা হয়ে মেঘেরা রোজ খেটে খায়, স্নান সারে গাছের পাতায় অথবা জংলি পাতা মেঘ মাখে মেঘ সরোবরে। আমি কি আসবো আবার তোমার কাছে সোদা ভিজে মাটির ঘরে? আপনি বারবার আসেন এই সোদা ভিজে মাটির ঘরে, আপনি বারবার ফিরে আসেন কবি। দুর্গন্ধ, কবির আর একটা কবিতা। আজকাল ধর্ম দাঁড়িয়ে থাকে শরীরের গিটে গিটে, কি জানি মানুষ আর অবুঝের মতো কাঁদে না প্রিয়জন ছেড়ে চলে গেলে। হায় হায়, কিছু নেই, বরং বিপদের দিনে মানুষের মুখে ওঠে হায়। বিপদ ক্লান্ত হতে থাকে, খুশি তারও কি চমৎকার চলে যাওয়া। আপদে বিলীন হয়ে ভিন্ন ইতিহাস গড়ে আর বলে বিরোধীর মালা গেথো না। কখন কাকে লাগে কাজে, ভগবানের ভক্তরা দলমত ছেড়ে ভিন্নদের ঘাড়ে চেপে ধরেছে তেড়ে। পাল্টে নাও জামা, পাল্টে ফেলো, শুরু করো দেশ প্রেমের গান। অহিংসা স্বরাজের গায়ে গাদ্দারের ক্লেব, এখন দেবতা জাগে অস্ত্রের রক্তে পথে পথে। কি চমৎকার ভাবনা, চমৎকার ভাবনা কবিতার। কবি এস এম সাথী বেগম, কবি দেখছেন, ভালো লাগছে। না না, পাঠ ভালো হচ্ছে। পবিত্র প্রভাত দা, আপনি তো বলবেন, কারণ অনেক বেশি ভালোবাসেন আমাকে, তাই বলছেন আর কি। আচ্ছা, সবে কদর। আরেকটা কবিতা হচ্ছে সবে কদর, এটা শেষ করি আজকে। আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষদের জন্য বিশেষ দিন শুরু হলো, রমজানের শুরু হলো। সবে কদরটা সম্পর্কে বলতে পারতাম, কিন্তু এখন আর সময় নেই। কবিতাটা পড়ি। আজ তো সবে কদর, আমারই মতো রাত এসে ধরেছে দোয়ার তোমার। উঠে জাগো, উঠো জাগো, খোদারয় অপলোক পানে। কি নেবে, কি চাও? আমি তো দিয়েছি ঠেলে, আশার আশায় বলেছি জল ঢেলে। ফিরে যাও সমস্ত সম্ভার নিয়ে, ফিরিও আপন শূন্য করে। যে হাতে ঘুমায় ভালোবাসা সমুদ্র শক্তি প্রলেপ, নখের নেই উৎপাত, চেয়ে দেখো এসেছে দুয়ারে তোমার, আজ রাতে সবে কদরের রাত। বাহ, সুন্দর। কবি আয়েশা খাতুনের কবিতা পড়ছিলাম। এখন যার কবিতা নিয়ে আসছি, আমার অত্যন্ত প্রিয়জন, কবিপুঞ্জের অন্যতম সদস্য, বন্ধু মানুষ, যার কবিতা আমাকে খুবই ভাবিয়ে তোলে এবং মুগ্ধ করে। তার সম্পর্কে অনেক কথাই বলা যায়, আপাতত বলবো না সময়ের কারণে। আমি তার কবিতা পড়ি। কবি মঞ্জুর রহমান, অনেক ভালোবাসার, ভালো লাগার কবি, কবি মঞ্জুর রহমান। দুধ ভাত, কবির প্রথম কবিতা দুধ ভাত। থালায় দুধ ঠেলে দিতেই থালার ভেতর যেন হেসে উঠত চাঁদ, আর মায়ের মুখ উপচিয়ে গড়িয়ে নামত জ্যোৎস্নার ঢল। দুধ ভাতে লবণ খাওয়ার অভ্যাস আমার ছেলেবেলার, বাবা বলতেন বিষ। আমি মায়ের মুখ জ্যোৎস্নার ঢল নামা দেখব বলে সেই বিষই খেতাম, এখনো খাই। শুধু জ্যোৎস্নার ঢল নামতে দেখি না কোথাও। খুব ছোট্ট কবিতা, অসাধারণ একটা আবেগ এই কবিতার মধ্যে। মাকে নিয়ে, মায়ের সেই স্মৃতিকে নিয়ে লেখা। জ্যোৎস্নার ঢল খাচ্ছেন, ঢল আর দেখতে পান না, সেই বিষই খাচ্ছেন, সেই লবণ খাচ্ছেন, তো মাকে আর দেখতে পান না। মায়ের প্রতি, কবির মায়ের প্রতি শ্রদ্ধা। যেখানেই থাকুন, ভালো থাকুন।
একটা কবিতা পড়তে চাচ্ছিলাম, আর একটা কবিতা পড়ব দিল পাশার কবির। এই কবিতাটা খুব ভালো একটা কবিতা, দিল পাশার। যাবো যাবো করেও যাওয়া হয়নি, তবে একদিন যাব। গত জন্মের গন্ধ শুকে ঠিক পৌঁছে যাব, যেখানে অশ্বত্থের ডালে শোনা যায় ঘুঘুদের ডাক, হিজলের শিকড়ে বাঁধা মধুকর ডিঙায় নায়র বধুর মুখ। সেখানে সাতিমের অন্ধকারে লক্ষ্মী পেঁচারা এখনো কথা বলে গত জন্মে। ভুতুড়ে আলোয় জেগে থাকে গুটি কয় মুদি ময়রার দোকান। আর বাউল স্বভাবে কিছু মাতালের গানে ছাতিম অসত্য ঘেরা ধানসিঁড়ি দ্বীপ। ঘর পোড়া সুরে রাতভর থাকে মশগুল। বেলা পড়ে এলে একদিন ভুল করে মেল ট্রেন থেকে টুক করে নেমে যাব দিল পাশারে। খুব সুন্দর চিত্র এটা। কবির আর একটা কবিতাই পড়বো আমি। কবিতাটা একটু বড়। এই কবিতাটার সাথে আমারও একটা সংযোগ আছে, সেই কারণে কবিতাটা পড়ব। আমরা ঠিক এই দুঃসময়ের কিছু আগে আমরা দুজন বেরিয়েছিলাম লুট হতে। আমরা বলেছিলাম লুট হতে বের হচ্ছে, প্রকৃতির কাছে দ্বারা আমরা লুট হব, সেই লুট হতে আমরা বের হয়েছিলাম। সেই সময় সমুদ্র সৈকতে এক দীর্ঘ সময়ে বসে কবির এই কবিতাটা লেখা। এই কবিতার মধ্যে আমিও কিছুটা আছি। এই কবিতাটা পড়ব আমি। কবিতাটার নাম হচ্ছিল হ্যাং ওভার। প্রকৃতি কিভাবে ভীষণভাবে তাকে প্রেমের হ্যাংওভার করে ফেলেছিল, সেটাই। ইচ্ছে ছিল একজন কবির সাথে মাতাল হব সমুদ্র সৈকতে। সূর্যাস্তের একটু পরে কোরালের ফাঁকে মাছেরা স্থির হয়ে গেলে আমিও চিয়ার্স বলে কবির সাথে হাত তুলে নেব স্বর্ণাভ মদের গ্লাস। একদম সূর্যাতিক্রান্ত প্রহরে আমরা পৌঁছে গেলাম কোরালের পাথর বেদিতে। তখন জল হাওয়ার মিলনে কোরালের ফাঁকে ফাঁকে মাছেদের নৃত্য। বিসর্গ চিহ্নের মতো মুখোমুখি দুটো পাথরে আমরা বসেছি। পাশে অল্প দূরে আরও একটি নিঃসঙ্গ পাথর সাগরের রহস্যময় জলে ডুবছে, জাগছে। ডুবে ডুবে জেগে জেগে পাথরটি আমাদের পরস্পরকে একটি ত্রিভুজে যুক্ত করে নিল। একটি প্রাণহীন পাথরের পাশে দুটি ঘোরগ্রস্ত সপ্রাণ মানুষ আকণ্ঠ মদিরা পিপাসায় পৃথিবীর স্পর্শ ভুলে গিয়ে দুঃখ, গ্লানি, জরা, মৃত্যু, হাহাকার সব ফেনিল সমুদ্রে ডুবিয়ে দিতে চায়। সন্ধ্যা ঘন হয়ে এলে আমার পিপাসা বেড়ে গেল। কবি যেন তখনও নির্বিকার, যেন তার কোনো তাড়া নেই, ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, কোথাও যাবার কথাও নেই। যেন এইখানে আসবার কথা ছিল তার, যেন এইখানে এই নিষ্প্রাণ পাথরের বেদিতে বসবার কথা ছিল। হঠাৎ কবির চোখ দুটো ত্রিভুজের নিষ্প্রাণ পাথরটির ওপর স্থির হয়ে গেল। আমি মদের পেয়ালা চাইলাম। কবি একটু শব্দ না করে ত্রিভুজের তৃতীয় পাথরটির দিকে ইঙ্গিত করে বললেন, ওইখানে দেখো, আমার প্রেম পূর্ণ উষ্ণ পংক্তিমালারা কেমন সোনাবর্ণে মদির হয়ে উঠেছে। স্পর্শ করো, স্পর্শ করো। আমি নিশ্চিত তুমি নেশাগ্রস্ত হয়ে যাবে। আমি অন্ধকারে ডুবে ডুবে জেগে ওঠা নিষ্প্রাণ পাথরে অথবা ইনানির জলে কোন মদের পেয়ালা দেখি না। শুধু অন্ধকারে জলের শব্দ শুনি, বাতাসের হাহাকার ধ্বনি শুনি। আমি তো মদ চাই, চায়ের স্বর্ণাভ জলের পেয়ালা। আমি মদের নেশায় ডুবে পৃথিবীর একটি মামুলি সন্ধ্যাকে সোনাবর্ণ জলে ধুয়ে মহিয়ান করে দিতে চাই। আমি তো কবিতা শুনতে আসিনি,
তাছাড়া আমি কবিতার বুঝি না কিছু। কবি এবার দেবদূতের কণ্ঠে নির্দেশ করলেন, ওই দেখো পানপাত্র, স্বর্ণাভ জল, অজস্র পংক্তি রাশি, পান করো। আমি নিশ্চিন্ত জানি এতে তোমার তৃষ্ণা মিটে যাবে। বলে ত্রিভুজের নিঃসঙ্গ পাথরকে ঘিরে যে ঘোর অন্ধকার, সেদিকে নির্দেশ করলেন। আমি দেখলাম চারিদিকে অলৌকিক অন্ধকার রচিত হচ্ছে, আর নিঃসঙ্গ পাথরটি ওপর ধীরে ধীরে মূর্ত হয়ে উঠছে একটি নারীর অবয়ব। তার মায়াবী চোখ থেকে উপচে পড়ছে স্বর্ণাভ জল। তার চারপাশে আলোকিত করে আছে অজস্র পংক্তি রাশি। আমার পায়ের নিচে জল বেড়ে যাচ্ছে, জলের নিচে মাছেদের হুল্লোড় বেড়ে যাচ্ছে। আমি একটু একটু করে মাতাল হয়ে যাচ্ছি, আর শুনতে পাচ্ছি দেবদূতের মতো কবি কণ্ঠে উচ্চারিত হচ্ছে কবিতার পংক্তিমালা। আমার নেশার ব্যারোমিটার যত চড়ে যাচ্ছে, আমার পিপাসা ততই বেড়ে যাচ্ছে। আমি একটু একটু করে তলিয়ে গেলাম জলের অতলে। সেই থেকে নেশাগ্রস্ত হয়ে আছি, হ্যাংওভার কাটছে না। অসাধারণ একটা কবিতা। কবিতাটা খুব সুন্দর। হ্যাঁ, সুন্দর হচ্ছে মঞ্জুর ভাই দেখছেন। হ্যাঁ, মনে হয় খুব একটা খারাপ পড়লাম না মঞ্জুর ভাই। আপনার কবিতাটা প্রথম থেকে ভালো লাগছিল আর কি, এক নিমিষেই পড়তে পারলাম। কবিতাটা খুব সুন্দর। কুমার ভাইয়ের কথা। হ্যাংওভার একটু আনন্দ কবিতা, গৌরাঙ্গ মাহান্তদা। হ্যাঁ, হ্যাংওভারটা খুব চমৎকার একটা কবিতা গৌরাঙ্গদা। মঞ্জুর রহমানের এটা একটা অসাধারণ কবিতা। আমি মঞ্জুর রহমানের আর কবিতা আজকে পড়ব না, অন্যদিন সুযোগ পেলে পড়ব। আমি এখন যার কবিতা পড়ব, কবি নির্মাল্য মুখোপাধ্যায়ের কবিতাটা পড়ব আমি। কবি নির্মাল্য মুখোপাধ্যায়ের কবিতা পড়ব। নির্মাল্য মুখোপাধ্যায় অনেকেই মুখোপাধ্যায়কে অনেকেই জানেন, অনেক এই প্রজন্মেরই কবি একজন। পশ্চিমবঙ্গের অধিবাসী। আমি খুব অবাক হয়েছিলাম যে এই সামান্য বয়সে বাংলা একাডেমি পুরস্কারে এসে ভূষিত। এই আগ্রহটা তার কবিতার পেছনে আমাকে ছুটিয়েছিল। দেখলাম যে হ্যাঁ, যথার্থই বাংলা একাডেমি পুরস্কার পাওয়ার একজন যোগ্য কবি নির্মাল্য মুখোপাধ্যায়। তার প্রতি আমার শুভকামনা। আমি বিশ্বাস করি একদিন নির্মাল্য মুখোপাধ্যায় এই কবিতার পথে হেঁটে গেলে অনেক 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 দূর পর্যন্ত বাংলা কবিতার ডানা ছড়িয়ে যাবে। আমি তার দু চারটি কবিতা পড়ছি। কবি নির্মাল্য মুখোপাধ্যায়। ভাষার চোখ দিয়ে ঝিরিঝিরি জল, ঝিরিঝিরি গান। এই গান আনন্দ, এই গান অশ্রু। বিষ্ণুপুরের গোয়াল ঘরে এখনো গোপন কানুরাইয়ের কথা। এবার বর্ষায় মদিনীপুর এসো। মদিনীপুর এসো। কর্ণগড়ের জঙ্গলে রামেশ্বরের ধ্বনি শিব শিব। ওই ধ্বনির ভেতর দণ্ডভক্তি দিয়ে প্রিয় মহাপ্রভু চলে যাচ্ছেন অসীম নীলাচল। নদিয়ায় বেজে উঠল শ্রীখোল। এখানে সুবর্ণ রেখা, ওখানে মালভূমি ছাতনার। তুমি জানো যুগে যুগে তুমি পাগল চণ্ডীদাস। নিবেদন তুমি। সময়ের পর সময় পেরিয়ে চন্দ্রবতীর পালা। তুমি জানো তোমার ভাষায় একমাত্র হাসান রাজা তুমি। অসম্ভব চিন্তা, অসম্ভব একটা দর্শনের কবিতা এটা। আরেকটা কবিতা পড়ি কবির একা যাওয়া। কবি নির্মাল্য মুখোপাধ্যায়। একা যাওয়া। এই একা যাওয়া কবিতাটা যতবার পড়ি অশ্রু এসে ভিজিয়ে দেয় চোখ। হাঁসছানা আর মুরগি ছানার পেছনে দৌড়াতে দৌড়াতে বড় হয় সামান্য বালক।
সূর্য দেখে আপন প্রতিভায়, হামাগুড়ি দিয়ে গ্রাম ছেড়ে শহরে আসে কবিতার শব্দ অতলান্ত সাগর। সুরের ভেতর দেখো এই সুর যেন রোমাঞ্চ প্রকৃতি, যেন দূর গ্রাম আর মাঠ থেকে ছলকে ওঠা আলো। নিজের সংকটে মুক্তি নেই, চলইতে শঙ্কিল পঙ্কিল বজ্র চমকালো। বজ্র আত্মসুখ ভাবি আবিষ্কারহীন দীর্ণ ভগ্নশিল্পী একা চলে যায়। স্ত্রী পূর্ণ পুত্র কন্যা ছেড়ে বৃদ্ধ অশক্ত কবি হাঁটতেই থাকে। এ পূর্ণ জীবন নেমে আসে পূর্ণ গোধূলি যাত্রায়। একটু জল খেয়ে নিয়ে কবি নির্মাল্য মুখোপাধ্যায়ের এই কবিতাটা আমার কাছে খুব অন্যরকম একটা কবিতা মনে হয়েছে। আমি এই কবিতাটা পড়ি। কবিতাটার নাম হচ্ছিল আতাউর রহমানের চশমা দোকান। আতাউর রহমানের চশমা দোকান 1902 এই আধা মফস্বলে তৈরি হলো আতাউর রহমানের চশমার দোকান। কনককান্তা সুগন্ধি দিয়ে মম তখন স্বাধীন হয়নি দেশ। আজকালের সন্ধ্যের মুখে আমি ওপাশেই যাই, নতুন ছেলেরা তাদের মতো, তবু কোথা থেকে ঘ্রাণ আসে আতর আফগান। ওই তো খুলল দোকান, সামনে নিশ্চিত জল ও ধূপের ধোয়া। সুতানুটি সুবিখ্যাত চৌরঙ্গীনাথের মোড় থেকে হরেক কিসিমের ফ্রেম কেনা পাগল মালি আজ লাগিয়ে দিচ্ছে সকলের পুরো মোটা লেন্স। বিভি অর্থাৎ বেঙ্গল ভলান্টিয়ার্সের কিছু নবীন সৈনিক কুস্তির ছলে দাম দিয়ে নিয়ে গেছে গন্ধক সোরা। কি হবে তাতে, আড়ালে আড়াল, তবু গল্পের মতো তাদের লাচ্চা খাওয়ার পুরো। আমি দেখি সব সব দেখি ধ্বংসের দোকান, টিমটিম আলো, বেগুনি রঙের কাচে স্প্রিংয়ের চাকার ন্যায় ভারতবর্ষ। তাকে লাঠি হাতে রোজ ঠক ঠক দম দেয় আতাউর রহমান। অসাধারণ তার এই কবিতা, আমার খুব ভালো লেগেছে এই কবিতাটা। আজকে আমি যার কবিতা এখন পড়ব, এবং আজকে আমি এখন পর্যন্ত যার কবিতা পড়লাম, কবি মোহাম্মদ নুরুল হুদা, কবি আরিফুল হক, কবি ওবায়দ আকাশ, কবি নাহার ফরিদ খান, কবি আয়েশা খান, কবি মঞ্জুর রহমান, কবি নির্মাল্য মুখোপাধ্যায়ের কবিতা পড়া হয়েছে। এবং ফাঁকে ইলেকট্রিসিটির পদোন্নতায় আমি আমারও কয়েকটা কবিতা শোনাতে পেরেছিলাম। এবার আমি যার কবিতা পড়ছি আমার অনেক ভালো লাগার মানুষ, অনেক ভালোবাসার মানুষ, কবি দেবারতী ভট্টাচার্য, যাকে অনেক শ্রদ্ধা করার মতো একটা মানুষ। কবি দেবারতী ভট্টাচার্য। কবি নির্মাল্যর কবিতায় ঐতিহ্যের গহন, সুর বিভময় হয়ে ওঠে। গৌরাঙ্গ মহান্ত তার কথাটার সাথে দাদা আমারও ভালো লাগলো যে হ্যাঁ, সেটাই মনে হয় নির্মাল্যের লেখাটা। তারপর সোজা দাদা, খুব ভালো লাগছে, হ্যাঁ আমারও ভালো লাগছে আপনি আছেন, ধন্যবাদ। আমি কবি দেবারতী ভট্টাচার্যের কবিতা পড়ছি। দেবারতী ভট্টাচার্যর প্রথম কবিতা সমর্পণ। কবি দেবারতী ভট্টাচার্য কবিতা চর্চা করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। তিনি তার একটা পরিচয় আছে, তিনি আমাদের এই বাংলারই বংশজাত কবি। আমাদের পাবনায় তার পূর্বপুরুষের বাস।
নির্মলা মুখোপাধ্যায়, কৃতজ্ঞতা ধন্যবাদ। ভালো হচ্ছে আমার দিল আসবে জামান, অনেক ধন্যবাদ। ভালো হচ্ছে জেনে খুশি হলাম। সৈয়দ রুমি দেখছে, জয়নাল আবেদিন শিবু দেখছে, ধন্যবাদ দাদা। কেমন আছো তুমি? তামিদা কুরাশি আপা দেখছেন, মাসুদুর রহমান দেখছেন। তামিদা কুরাশি আপা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি কষ্ট করে দেখছেন। আচ্ছা, আমি কবিতায় ফিরে যাই, অনেক দেরি হয়ে গেছে। পড়ছিলাম কবি দেবারতী ভট্টাচার্যের কবিতা। বাষ্প হয়ে আকাশকে ছোঁয়ার তাগিদে বৃষ্টি ধারা হই, সমুদ্রে সমর্পণ করি নিজেকে। চোখের জলে চোখের পাতায় ছবি আঁকি, জলের আঁকিবুকি শরৎ রৌদ্রে শৃঙ্গার করে তৃষ্ণার্ত জল। গোটা সমুদ্র মুহূর্তে ধোয়া, মিশে যাই খণ্ড খণ্ড বাষ্প মেঘ হয়ে। তোমার নীল শরীরে শিরায় উপশিরায় ধমনীতে আবার বৃষ্টিধারা হব বলে। সুন্দর। কবির বৃষ্টি নিয়ে আর একটা কবিতা। এখানে বৃষ্টি হয় না, এখানে বৃষ্টি হয় না, তবু ভিজে ওঠে শব্দরা। ধূলিচ্ছন্ন হৃৎপিণ্ড, তবু বৃষ্টি হয় না। ক্যাকটাস বোনা আছে চরাচর জুড়ে, পাতারা রূপান্তরিত কাটায়, কাটার সেজ পা পেতে দেয় জ্যোৎস্নারা। নীল মাঝরাতের আকাশ ব্যথায় ব্যথায় নীল, তবু এখানে বৃষ্টি হয় না। কবির আরেকটি কবিতা, ছোট্ট ছোট্ট কবিতা। কবির এখানে যে কবিতাগুলো আছে ছোট্ট ছোট্ট কবিতা, আর একটা কবিতা পড়ি। খিদে, কবি দেবারতী ভট্টাচার্য। দেবারতী আমাদের নিত্য আড্ডার সাথী, প্রভাত মুখার্জি। যে দাদা আমি জানি, দেবারতী দি আপনাদের নিত্য আড্ডার সারথি, এবং আমাদের কবিদের স্বপ্নের একটা জায়গা, সেটা হলো কফি হাউস। সেই কফি হাউসে আপনারা নিয়মিত যান, আড্ডা দেন। দেবারতী দিও সেখানে নিয়মিত যান, আমি জানি। আমিও গিয়েছি, আপনাদের সাথে দেখা হয়েছে সেখানে। খিদে, গরু বছর মুরগি হাঁস কোনটা খাস? অর্বাচীন, বলতো ঠিক কি জানতে চাস? স্বপ্ন, ওসব ছুঁয়ে দেখা মাঝরাতে। নুন জোটে না পান্তা ভাতে, ঝলসানো পেট, আগুন হালাল, হাড় চামড়া নোংরা কাঙাল। জল ধরা সাপ, কচুরি পানা, ধর্ম আদতে ও কিছু না। এক মুঠো তাপ গড়িয়ে নামে গভীর রাতে, আনকোরা মেঘ নেভায় খিদে বৃষ্টিপাতে। আনকোরা মেঘ নেভায় খিদে বৃষ্টিপাতে। কবির একটা কবিতা পড়ি, ছুটি। মিশকালো উন্মাদ মেঘ, বৃষ্টি হয়ে যাওয়া ভোররাত, রাতের অন্ধকারে ঘরের জানালা দিয়ে যে টুকরো মেঘটা ঢুকে এসেছিল, তাতে আবারও মুখ ডুবিয়ে দিলাম। ঠোঁট চিবুক ভিজে উঠল নিস্তব্ধ ছোঁয়ায়। রেলিং লন ঝোপ পেরিয়ে ঘাস শ্যাওলা কাটা গুলমতের গায়ে টলটলে রং ছড়িয়ে দিল, আর তখন কাটারও ঠান্ডা তরল রঙে পরিবর্তিত হলো। চুয়ে পড়তে লাগলো টবের পাহারাদারি গোলাপ কাটাদের। আজ থেকে ছুটি হয়ে গেল, বর্ষার ছুটি। আমিও আজকে ছুটি নেই কবিতা থেকে। আমার কবিতা যারা শুনলেন তাদের প্রতি কৃতজ্ঞতা। কামরুল ভাইকে ভালোবাসা দিদি, আপনাকেও। আপনার কবিতা অনেকেই শুনছেন। কবি দেবারতীর কবিতায় বৃষ্টি একান্তই সাংকেতিক। হ্যাঁ, একদম সাংকেতিকভাবেই বৃষ্টিটা আসছে, সেটাই পড়লাম। বন্ধু সাইদা সোনিয়া আমাকেও দেখছেন। হাসনাত আমজাদ ভাই, আমার প্রিয় বড় ভাই, উনিও আছেন। আমি এই কবি দেবারতী ভট্টাচার্যের ছুটি কবিতার মধ্য দিয়ে আজকে আমি ছুটি নিতে চাই। আর আবার সেই প্রত্যাশা, সেই আশাবাদ ব্যক্ত করছি, এই করোনার মহামারী সারা পৃথিবী থেকে, শুধু আমার দেশ নয়, সারা পৃথিবী থেকে চলে যাক, দূর হয়ে যাক।
আমরা জেনেছি গতকাল থেকেই মানবদেহে এই করোনা প্রতিরোধের ভ্যাকসিন প্রয়োগ হচ্ছে এবং খুব আশাবাদী যে এই ভ্যাকসিনটি কার্যকর ভূমিকা পালন করবে এবং পৃথিবীতে থেকে এই মহামারী ভাইরাস দূর হবে। আমরা এই পৃথিবীটাকে আবার বেঁচে থাকলে সুন্দর একটা পৃথিবী পাবো এই প্রত্যাশা করে আবারও কবিতার লাইভ নিয়ে ফিরে আসতে আশা প্রকাশ করছি। ধন্যবাদ সকলকে যারা এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে এই লাইভটা শুনলেন। মাঝখানে ইলেকট্রিসিটির বিভ্রম সত্ত্বেও যারা এতক্ষণ ধরে শুনেছেন তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা এবং ভালোবাসা। পরের দিন আরও বেশ কয়েকজন কবিতা নিয়ে আবার হাজির হব। সকলকে ধন্যবাদ। শুভরাত, শুভকামনা।